আচ্ছা, ওয়েবসাইট কি পাইছেন আপনারা? না, ওয়েবসাইট তো পাইলাম না, আপনি পাইছেন? না, আমিও পাইনি। মেল চাইলো, মেল তো দিলাম, হ্যাঁ, মেল তো দিলাম, ওই দিনই কোনো দিলাম। সারা শব্দ নাই। খালি মাহি ভাই মনে হয় পাইছে আমাদের ভিতর থেকে। ওই সাবডোমেইন দিবে মনে হয় তাদের ইয়ে থেকে। সাবডোমিনই দিবে, সাবডোমিনই তো দিবে। আমাদের কি নিজেদের কি আবার ডেকোরেট করে দিতে হবে নাকি? মনে করেন আমাদেরকে ওই যে টেকনিক্যাল যে কাজগুলো দিবে না, হ্যাঁ, ওইগুলা আমরা যে প্র্যাকটিস করব, আমরা না মানে হাতে কলমে যদি না করি তাহলে তো বুঝবো না, বুঝলেন? আমরা তো এতদিন প্র্যাকটিস করবো কি? আমরা যে অ্যাড ক্যাম্পেইন করব, কাদের অ্যাড ক্যাম্পেইন করবো? আমাদের তো আর কোনো প্রোডাক্ট নেই। ওই দেখা গেল হয়তো দিবে, হয়তো যে কোনো একটা প্রোডাক্ট দিবে। তো মনে করেন একদিনের জন্য করলাম বা 1 ঘন্টার জন্য করলাম, জাস্ট কিভাবে করে এই জিনিসটা খালি বোঝাটাই হলো শুধু ইম্পর্টেন্ট। তো ওইটা করলে হবে না। অ্যাড ক্যাম্পেইন করা সহজ, কিন্তু অ্যাড ক্যাম্পেইনের পরে যে রেজাল্টটা আসবে, ওইটাই তো ব্যাক এন্ডের ওই অ্যানালাইসিসটাই তো হচ্ছে মেন। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। ওইটা বোঝাটাই তো মেন, ওই ম্যাট্রিক্স গুলো বোঝাই মেন। ওই ম্যাট্রিক্স গুলো বুঝে কি ডিসিশন নিতে হবে, এই জিনিসটাই তো মূল শিখতে হবে। তা নাহলে তো মার্কেটার হওয়া যাবে না। স্যার যে কি প্ল্যানিং করছে এটা দেখা যাক, স্যার তো বলছে যে জানাবে, এখন দেখা যাক কি বলে। হ্যাঁ, সে তো বললো যে হাতে কলমে শিখাবে। এখন যদি বলে যে আপনাদের প্রোডাক্ট, আমাদের কোনো প্রোডাক্ট নেই। আমারও তো কোনো প্রোডাক্ট নাই ভাই, আমি তো কারণ এই আমাদের জন্য। প্রোডাক্ট প্রোডাক্ট করে শিখতে গেলে কি আমাদের ই কমার্স সাইট করে তা আবার ব্যবসা স্টার্ট করে তারপরে শিখবো? সেটা তো, আমি তো সাপোজ ধরেন আমি মার্কেট প্লেসে কাজ করি, আমার এই মুহূর্তে কোনো ইচ্ছা নেই যে নিজের ব্যবসা শুরু করার। আমি কাজ শিখতেছি যাতে আমি মার্কেট প্লেসে কাজ করতে পারি। হুম। প্র্যাকটিস হইতে হবে এক্সিস্টিং কোনো প্রোডাক্ট নিয়ে, বা কোনো তাদের কারো মার্কেটিং ক্যাম্পেইনটা পরিচালনা করে সেই রেজাল্ট অ্যানালাইসিস করে ডিসিশন মেকিং করা। সেটা হ্যাঁ। ভাইয়া কি বলে? যাক ভালো। মুসা ভাই কি মানে মিরপুরেই থাকেন নাকি? ভাইয়া আমি তো খুলনায় বাড়ি আমার। না। আমি ঢাকাতে ছিলাম, আচ্ছা। কিন্তু আমি আমার ঢাকাতে আমার বিজনেস ছিল আগে, রিক্রুটিং লাইসেন্স ছিল। ছিল মানে ম্যান পাওয়ার কোথায় রপ্তানির ঢাকায়, ব্যবসা তো। কোথায় কিসের বিজনেস আপনার? আমার ঢাকাতে ওই আপনার ম্যান পাওয়ার রিক্রুটিং লাইসেন্স আছে। আচ্ছা আচ্ছা। আমার লালমাটিয়াতে অফিস ছিল। মোহাম্মদপুর লালমাটিয়া। হ্যাঁ, আচ্ছা। বিডিবিএল বিল্ডিং এ দোতলাতে ছিল। মালয়েশিয়াতে আমরা প্রচুর লোক টোক পাঠাইছি। তারপরে লিগালি তো আর কোনো শ্রমিক এখন যায় না। তো হুম হুম। ব্যবসা গোটায় বসে আছি অনেকদিনই। আর এই আউটসোর্সিং করতাম সেই 2010 সাল থেকে। যখন ইউনিভার্সিটি থেকে বেরোবো তখন থেকে কমতাম, আপওয়ার্কে কাজ টাজ করতাম। পরে ট্রাভেলে পড়ি তখনই আবার এইদিকে চলে আসি। আচ্ছা। আপওয়ার্কে বেসিক্যালি আপনি মানে কি নিয়ে কাজ করেন? আপনার কাজটাই মানে কি, ডিজিটাল মার্কেটিং আমি রিলেটেড? আপওয়ার্কে আগে কাজ করতাম, মনে করেন যে ভ্যারাইটিস কাজ, রিসার্চ, তারপরে ডাটা এন্ট্রি, এই জাতীয় কাজ। কিন্তু আমি বেশ কিছুদিন কাজ করি না, আপওয়ার্ক থেকে এক ক্লায়েন্টের মাধ্যমে আমরা আমার একটা কোম্পানিতে জয়েন করি। এটা ইউএস এর একটা মিডিয়া কোম্পানি, ডিজিটাল মার্কেটিং মিডিয়া কোম্পানি, সেটা ভাইপার মিডিয়া। আচ্ছা এখানে আমরা কাজ করি প্রায় 40-45 জন, বাংলাদেশ, ইন্ডিয়া আর ফিলিপাইন মিলে। আচ্ছা জবের মতো আর কি, জব করার মতো আর কি। আচ্ছা। আচ্ছা। কোম্পানির 300 প্রোফাইল আছে, 300 লিঙ্ক আছে মার্কেটিং। সেই লিঙ্কে আমি সোশ্যাল প্রোফাইল তৈরি করি ক্লায়েন্টের জন্য। আচ্ছা। কাজ। ও, তাহলে ওটা মনে করেন আপনি আপওয়ার্কেই কিন্তু একটা জবই মনে করেন আর কি, তাই তো? হ্যাঁ, আপওয়ার্ক থেকে এখন আর আপওয়ার্কে ঢুকি না, ক্লায়েন্ট আর আপওয়ার্কে নেই। ক্লায়েন্ট আপওয়ার্ক থেকে আমাদের রিক্রুট করে নিয়ে হ্যাঁ। আহ, সম্পূর্ণ তাদের এমপ্লয় তৈরি বানাই ফেলছে। আপওয়ার্কের সাথে আর ওদের কোনো সম্পর্ক নেই। আমাদের পেমেন্টও দিয়ে আসছে আপনার ওই পেওনিয়ারের মাধ্যমে। ওহো, পেওনিয়ার ই বলে বন্ধ হয়ে গেছে। না, কার্ড, ওইটা তো কার্ড তো বন্ধ হয়ে গেছে। না, আমাদের তো পেমেন্ট রিকোয়েস্ট এই মাসেও দিলাম। কার্ডের প্রবলেম হইতে পারে, আমাদের অ্যাকাউন্টে যতটুকু জানি আসে যে মানে পেমেন্ট। কার্ডের সমস্যা হয়েছে, কিন্তু ব্যাংকের যে লেনদেনটা ওটা ঠিক আছে। হ্যাঁ, আমরা ওই কোম্পানিতে আমাদের যে স্যালারি আসে ওইটা আমরা একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাই দিই কোম্পানিতে। কোম্পানি
প্রসেস করে আবার আমাদের পেনিয়ারে পেমেন্ট পাঠাই দেয়। কার্ডও ইউজ করি না আমি। আচ্ছা আচ্ছা, যাক ভালো। এখন তাহলে কি খুলনাতেই আছেন না? খুলনাতে ভাই। যাক ভালো। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আমরা অন্যান্য কাজ জানি, যেমন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এগুলো আমরা করতাম আগে। ফেসবুকের ওই টুকটাক কিছু, ওই যে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সা ডেভেলপ করা, কিন্তু এই কাজগুলো আমরা অনেকদিনই দেখি, মার্কেটিং এর কাজগুলো, কিন্তু এগুলোতে কখনো ওই টেকনিক্যালি এসেছিল না বলে কখনো চান্স নিইনি। কিন্তু এই প্রোগ্রামটার জন্য মনে করলাম যে হয়তো এই জায়গাটা আমাদের স্কিল ডেভেলপ করবে। আপনার জন্য তাহলে অনেক বড় একটা অপরচুনিটি। হ্যাঁ, যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে কাজ করতেছি, সেহেতু আমার যদি স্কিল বাড়ে, কোম্পানির অন্যান্য উইংয়েও আমি কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন যে করতেছি, আমার পরবর্তীতে যদি কোম্পানিরা বলে যে আমি এই ব্যাপারে কাজ শিখছি, কোম্পানি তার কোনো স্কোপে থাকলে আমার তখন সেই অপরচুনিটি হয়তো দেবে। অথবা নাজমুল ভাই বলেছিল যে তার আপওয়ার্কে সে কাজ করতে তো এক সময়, এবং সে একটা এজেন্সি যদি করে, একটা এজেন্সির মাধ্যমে সে কাজ বিট করলে আমরা সেই কাজগুলো করতে পারবো, ওইখানে আমাদের স্কিলটা বেশি ডেভেলপ হবে, বুঝছেন? সেক্ষেত্রে মনে করেন আপনারা বেনিফিট, আমাদের তো মনে করেন আপওয়ার্কে কোনো কেন, আমরা সবাই পারবো। আমরা যারা এই প্রোগ্রামে আছি, যারা দক্ষতা, মোটামুটি দক্ষতার সাথে যারা ওই কাজগুলো শিখতে পারবো আমরা ডিজিটাল মার্কেটিং এর, সে কাজগুলো বিট করলে আমরা সবাই করতে পারবো। সে শুধু বুঝাই দেবে, এ করবে ও করবে, যেহেতু আলটিমেটলি ক্লিয়ার হবে 6 মাস পরে নাকি? তা তো হবে, আমরা বুঝতে পারবো যে আমরা কে কতটুকু দক্ষ হইতে পারছি, তাই তো? টেকনিক্যাল কাজে কারো কিছু বাদবে না, কারণ এখানে তো কোনো ল্যাঙ্গুয়েজের বা প্রোগ্রামিং এর ব্যাপার নেই, বুঝছেন? আমার মনে হয় যতটুকু আছে সেটুকু শিখতে, করতে গিয়ে কি করতে হয়, এগুলোতে কারো বাদবে না। এখানে মূল বাদবে হচ্ছে আপনার অ্যানালাইসিস করে ডিসিশন মেকিং করাটা, যার জন্য ইনফরমেশন লাগবে। এটার জন্য আমাদের থিওরিটিক্যাল বুঝছেন? ভাই কি নিয়ে কাজ করতেছেন? আমি ভাই এই ডিজিটাল মার্কেটিং একবারেই নতুন, মানে আমি প্রফেশন কাজ করি আপনার ওই যে ফটোশপে গ্রাফিক্সে কাজ করি আর কি। ও আচ্ছা আচ্ছা, ক্লিপিং পার্ট বলে আর কি এটাকে। ওই আপনার চানমিয়া আপনার নাকি? না না, চানমিয়া তো ওই যে ভাইয়ের নামটা ভুলে গেলাম। রেজাউল হক। হ্যাঁ, রেজাউল হক হচ্ছে উনি আরেকজন, আমার মিতা। আমি হচ্ছে রেজাউল হোসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এমনি গ্রাফিক্স এর কাজ করি আর কি ফটোশপে। তাই আমরা ফটোশপ তো জানি, ফটোশপ ডিপলি না, আমাদের যতটুকু লাগে আর কি। এটাই এখন ফটোশপে আসলে এখন কমন হয়ে গেছে, সবাই কম বেশি পারে। হ্যাঁ, ফটোশপ একটা ওয়েব মুড তো। হ্যাঁ, মেন আছে টুলস জানা তো বড় কথা না, আইডিয়াটা হচ্ছে মেন। হ্যাঁ, আইডিয়াটা হচ্ছে মেন। বললো কে কতটুকু আইডিয়া হইলো মেইন। আমি চলে আসছি। ভাই আসছেন? চলে আসিনি, আমি আপনাদের সাথে আজকে ভিডিওতেও থাকতে পারছি। অনেকদিন পরে ভাইয়াকে দেখলাম। এবার হচ্ছে যে তাহলে আমরাও একটু দেখা দিই। আপনারা একটু দেখা দেন। আজকে ওয়েবক্যাম বসাইছি মনে হয় কালকে না পরশুদিন বসাইলাম। আর হচ্ছে যে আপনার কম্পিউটারে হচ্ছে যে আজকে আইপিএস এর লাইনটা ঠিক করলাম। আর ইউপিএস এর লাইন আবার মাঝখানে তো আমরা 3 মাস ছিলাম না, ইউপিএস এর লাইন ঝামেলা হয়ে গেছে, বুঝছেন? ইউপিএস এর লাইনটা প্রবলেম হয়ে গেছে, আজকে এটা ঠিক করলাম। 10 তারিখে আপনার আমার এসিটা ঠিক হবে, আমার মানে আমি এখন যে রুমে কাজ করি, আর হচ্ছে যে আপনার ডেকোরেশন করবো আর কি, ছোট্ট করে আর কি। মানে লোক ঢুকাইতে পারছি না, একদিনে হচ্ছে সব কাজ করে ফেলবো আর কি। ঠিক আছে, আপনার লুক ডিফারেন্ট হয়ে গেছে। খুলনার লুকটা নেই, মানে চুল কাটার কারণে না? হ্যাঁ, পুরো লুকই চেঞ্জ হয়ে গেছে। চুল আপনার ভাবি মানে ওই ছোট কাঁচি দিয়ে কেটে মানে চুল হচ্ছে আপনার আমার একদম মানে বাটি সেট বানায় দিছে আর কি। না না, ভালো লাগতেছে তো, সবাই বাসায়, আমরাও বাসায় কাটতেছি। হ্যাঁ, বাসায় আপনাদেরকে একটা জিনিস দেখাই। আইডিয়ার কথা বললেন তো, এই যে সেদিন আমরা যে ভিজুয়ালাইজারকে আপনার আইডিয়া দিছিলাম না, এই হচ্ছে সেই জিনিস। হবেন নাকি মাস্টার? মানে প্রশ্ন এটা নতুন।
হ্যাঁ আমাদের, কারণ আমরা আপনার অন্যান্য যে কমিউনিকেশন, মানে ধরেন আপনার এই যে ডেটা ড্রিভেন মানে এক্সেল নিয়ে আপনার যেই কোর্স আর কি বেসিক্যালি, হ্যাঁ সেটা ওইটা আপনারা পাবেন, ওইটা আপনারা এমনিতেই পাবেন, মানে বাই ডিফল্ট আর কি। মানে আপনারা যারা আছেন ওই কোর্সটা আপনারা ফ্রি পাবেন, ওইটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। কারণ এক্সেলেও আপনাদেরকে এক্সপার্ট হইতে হবে, এবং এমন ভাবে আমরা এক্সপার্ট হব যে আপনি যদি অ্যাডমিন সাপোর্টও এক্সেল নিয়ে কাজ করেন এনাফ। তো আমরা শুধু এই কমিউনিকেশনের জন্য বসেছিলাম যে হবেন নাকি মাস্টার, এই হচ্ছে তাই দেখাচ্ছে হবেন নাকি মাস্টার, হাত দিয়ে দেখছেন হবেন নাকি প্রশ্ন করতেছে। হ্যাঁ, চোখে চশমা দিয়ে হাতে একটা বুক নিয়ে, হ্যাঁ মানে সে খুব লার্নার বোঝা যাচ্ছে। হ্যাঁ সে লার্নেড আর কি, ঠিক আছে, কথা বলছে এখন যে লার্ন হয়ে গেছে যে হবেন নাকি হ্যাঁ, মানে প্রাইমারি স্কুলের হেডমাস্টার। প্রাইমারি স্কুলের হেডমাস্টার, একদম একদম। আচ্ছা আপনাদের মার্কস গুলো কোথায় রাখছে দেখি? মার্কস এখনো দেয়নি, মার্কস তো রেডি করে রাখছে। আচ্ছা সবটাকে ড্রাঙ্ক লাগে একটু। ভাইয়া মার্কস কি প্রাইভেটলি দেবেন নাকি পাবলিকলি দিবেন? না পাবলিক পাবলিক পাবলিক। ভালো হয়নি, ভালো হয়নি, হবে সেই জন্য জিজ্ঞাসা করতেছিল। ভালো হবে, কিন্তু এটা কেমন হয়েছে বলেন? না, এটা সুন্দর হয়েছে ভাইয়া, সুন্দর হয়েছে অনেক। ঠিক আছে, তো এই হচ্ছে যে একটা আইডিয়াকে কিভাবে আপনার মানে ক্যাম্পেইনের আইডিয়া, মানে এটা বুঝছেন যে ডিজিটাল মার্কেটিং মানে খালি আপনার লিখে দিলাম যে ট্রেনিং করো, এই করো, সেই করো, দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ, দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। তার মাথার উপরে আছে একটা রকেট, একটা টেস্ট করার জন্য একটা বোতল, মানে সায়েন্স, রকেট, পেইন্ট করার জন্য একটা পেইন্টের ইয়ে দেখতেছি, মানে গ্রাফিক্স, মানে সবকিছুতে সে মাস্টার আর কি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সাইন দেখতেছি। মাস্টারের হাতে কিন্তু লাঠি নেই। হ্যাঁ এটাই আমি দেখি। এই দৃষ্টিগুলো ছিল না, এখন এইগুলো লুক করে শিখছি যে এইটারও একটা মিনিং আছে, এটা এ বোঝাচ্ছে, ওইটা বোঝাচ্ছে। হ্যাঁ মানে আপনার এডুকেশন কিন্তু আপনাকে, এই যে আমরা বদলে ফেলো নিজেকে, কি বলতেছি মানে ঘটনা হচ্ছে আপনার ইনসাইডই বদলে যাবে। আপনাদের অনেক ধারণা চেঞ্জ হয়ে গেছে না অনেকটাই। আপনারা হয়তো অনেকের ধারণা ছিল যে গ্রাফিক ডিজাইনারই মনে হয় সব করে, আসলে কি তাই? না না, আসলে কিন্তু সেটা না, আসলে হচ্ছে আইডিয়া জেনারেশন হয়, আইডিয়া জেনারেশন হয়ে সেটাকে মানে এটা অনেক খুব কঠিন একটা কাজ। আইডিয়াকে ভিজুয়ালের মাধ্যমে পরে কনভার্ট করতে, ভিজুয়ালটা শুধু আয়না হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার যারা জাস্ট ওটা গ্রাফিক্স এর মাধ্যমেও কনভার্ট করতে হয়, আর আইডিয়াটা তো কন্টেন্টের মাধ্যমে কনভার্ট করতে হয়। শখ ভাই কিছু বলেন, খালি শুনতেছেন? ভাই শুনছি আপনাদের কথা, নাজমুল বলতেছিলেন, ভালো লাগতেছিল আর কি। বলেন কিছু পাই ভাই তো মনে হচ্ছে আজকে বাসায় নেই। পাওয়া যায়, বলেন শখ ভাই, মোটিভেশন দেন আমাদেরকে। আরে ভাই কি বলেন, সোহাগ ভাই মোটিভেশন দিবে না, সোহাগ ভাই হচ্ছে জব দিবে। সোহাগ ভাই বিজনেস বড় করতেছে, কারণ আমাদেরকে জব দিবে, আমরা জব করব। ভাই জব না আপনি জব করতে চান কেন সেটা বলেন আমাকে। আরে ভাই ডিজিটাল মার্কেটিং বলেন, এই বলেন, সেই বলেন, সবই তো জব। এছাড়া ধরেন আপনি হচ্ছে বিজনেস করতে চান, বিজনেস করার জন্য তো মিনিমাম একটা ইনভেস্ট লাগে। আপনি যাই বলেন যে ভাই 1 টাকাও লাগে না, 1 টাকাও লাগে না। যদি বলেন যে বিজনেস করতে টাকা লাগে, এটা বলে আমি বলি ভুল কথা। বিজনেস করতে আইডিয়া লাগে, বিজনেস করতে আইডিয়া লাগে, বিজনেস করতে পরিশ্রম লাগে। আপনি বিজনেস করতে প্রথম হচ্ছে চিন্তা ভাবনা করতে হয় যে আমি করবই, টাকা লাগে না ভাই, আমি বিশ্বাস করি টাকা লাগে না। এইটা হচ্ছে ভুল কথা ভাই, টাকা লাগে না, কারণ আমি দেখছি আপনি 1 টাকা লাগে না, মানে আমাকে দিয়ে বলবে। ভাই বলতে চাইছে যে নিজের পকেটের টাকা না হলেও বিজনেস করা যায়, মানে অবশ্যই ক্যাপিটাল না থাকলে ক্যাপিটাল অ্যারেঞ্জ করা যায়। কিন্তু ঘটনা হচ্ছে কি ভাই, সেটা তো ক্যাপাসিটি আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ক্যাপাসিটি, এখন যার ক্যাপাসিটি নাই সে তো টাকা দিয়েও ব্যবসা করতে পারতেছে না। না ভাই, জমি বেচেও সে ব্যবসা করতে পারে না। ভেরি ট্রু। মানে আমি আপনার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি যখন বিজনেসে ফেল করলাম, আমি বিজনেসে কিন্তু ফেল করি নাই, আমি আমার ইনিশিয়েটিভে ফেল করি নাই। আমি ফেল করছি কোথায়? আমি ফেল করছি হচ্ছে যে আপনার কনফিউশনে ফেল করছি, কনফ্লিক্টে ফেল করছি, মানে পার্টনারশিপে মানে কনফ্লিক্টে ফেল হয়ে গেছে। ফেলিয়ারিটি বলতে বিজনেসে কিছু আছে আপনি মনে করেন?
না 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 না, আমি মনে করি না আসলে বিজনেসে ফেল কেন হবে, বিজনেসে ফেল হওয়ার কিছু নাই, এটা আমি মনে করি যে বিজনেসে ফেল হওয়ার কিছু নাই। কারণ দেখেন আমার যদি সারাদিন ইনকাম নাও থাকে তাও আমার কিন্তু এটা করেই খাইতে হবে, এটা হচ্ছে যে আমি মনে করি, তাই না? সারাদিন ধরেন যে আমি সারাদিন একটা 5টা ক্লায়েন্টের সাথে মিটিং করলাম, 1 টাকার কাজও পাইলাম না, তার মানে আমি পরের দিন থেকে মিটিং বাদ দিয়ে দিব? ডেফিনেটলি না। ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করব একটা কথা বলার জন্য, সেটা হচ্ছে আপনি মাঝখানে কোনো একদিন বলেছিলেন যে আপনি কিছু লস করেছিলেন গত বছর মেবি কোন একটা প্রজেক্টে গিয়ে, এবং বড় অঙ্কের অ্যামাউন্ট আপনি লস করেছেন। আমার যেটা মানে চিন্তা, মানে আমি যেটা বুঝতে পেরেছি, আপনি কি বলবেন আমি বুঝতে পারছি, এটা লার্নিং, এটা লস না। আপনি যা করতে যাচ্ছেন সেটা ওই লসের কাছে কিছু না, এবং ওই লসটা না হলে আজকে এই প্ল্যাটফর্ম ক্রিয়েট হতো না, আমি মনে করি। ডেফিনেটলি। এবং ঘটনা হচ্ছে কি দেখেন, আমি এখন মানে কোথায় চিন্তা করতে পারি দেখেন, আমি চিন্তা করতে চাই যে আমি সবথেকে বড় আপওয়ার্কের এজেন্সি বানাবো, এটা আমার একটা অবজেক্টিভ, ঠিক আছে? সেকেন্ড অবজেক্টিভ আমি কি বানাইতে চাই দেখেন, মানে ঘটনা হচ্ছে যে ইফ ইউ ড্রিম ইট ইউ ক্যান ডু ইট, এটা হচ্ছে যে আমি তো ঘটনা হচ্ছে যে আপনার ধরেন যে আপনার এটাকে কি বলে, মানে আমার আরেকটা অবজেক্টিভ আপনারা দেখেন যে বাংলাদেশের মার্কেটে এমপ্লয়াররা কোথায় প্রবলেম ফেস করে বলেন তো? প্রপার রিসোর্স পায় না, তাই না? প্রপার রিসোর্স কেন পাচ্ছেন না? আপনি যে কোনো, আমি কোনো নাম মেনশন করতেছি না, কোনো প্ল্যাটফর্ম, বাংলাদেশে অনেকগুলো জব মার্কেট আছে না বলেন, মানে হিউম্যান রিসোর্স যেখান থেকে স্পিক করা যায়, সব জায়গায় আমাকে শুনতে পাচ্ছেন? সরি একটু ডিস্টার্ব করলাম। হ্যাঁ হ্যাঁ রিফাত শুনতে পাচ্ছি। তো সব জায়গায় প্রবলেমটা কোথায় বলেন তো? হ্যালো, একটু আমরা একটু চেহারা দেখতে চাই, আমি তো আজকে এই জন্য ওয়েবক্যাম কিনে ফকফকা হয়ে গেছি, আপনারা একটু চেহারা দেখেন। না আসলে না দেখলে আসলে ক্লাসের স্যাটিসফ্যাকশনটা আসে না পুরোপুরি, মজা পাই না। এই যে ফেরদৌস ভাইকে দেখা যাচ্ছে, সোহাগ ভাই বলছিলাম দেখেন বিজনেসের আইডিয়া গুলো কোত্থেকে আসে? মানুষের সমস্যা সমাধান থেকে, তাই না? সমস্যা থেকেই আপনার বিজনেসের আইডিয়া আসে। তো এখানে আপনার বাংলাদেশে যত আপনার মার্কেট আছে, এই যে জবের জন্য আমরা সার্চ করি, আপনি দেখেন আপনি যখন লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে কিন্তু অনেক মানে পাওয়াটা ইজি। লিঙ্কডইনে পাওয়া ইজি কেন? কারণ তার এন্ডোর্সমেন্ট থাকে, অনেক মানুষের সাথে কানেকশন থাকে, এন্ডোর্সমেন্ট থাকে। এখন বাংলাদেশের জব মার্কেটের কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে এমপ্লয়াররা প্রপার এমপ্লয়ীদের খুঁজে পাচ্ছে না। কারণ কি? কোনো ভেরিফিকেশন সিস্টেম নাই কিন্তু, মানে উই আর নট ভেরিফাইড, রাইট? আচ্ছা, সব একসঙ্গে মিশে আছে। হ্যাঁ, এবং আপনার সেখানে প্রাইমারি সর্টিং নাই, যে যার মতো খুশি সে হচ্ছে কি করতেছে বলেন তো, অ্যাপ্লাই করতেছে। এখন আমি আমার পার্সোনাল কেস বলি একটা, 2010 সালে আমি আমার কমিউনিটিকে একটা প্রেডিকশন করছিলাম, তখন ওরা হাসছিল। আমি অনেক বড় কমিউনিটি নিয়ে সবসময় চলাফেরা করছি। তো খুলনাতে আমি যখন খুলনাতে ছিলাম, আমরা প্রতিদিন বিকালবেলা আড্ডা দিতাম, এবং 10, 15, 20 জন এই আইটি প্রফেশনালসরা আড্ডা দিতাম, গল্প করতাম, কোন একটা পার্কে বা কোন একটা মোড়ের চায়ের দোকানে আমরা আড্ডা বসাতাম। তা আমি বললাম যে ওডেস সেল হয়ে যাবে, আমি ওদেরকে বললাম যে ওডেস সেল হয়ে যাবে। তো বলতেছে যে ওডেস সেল হয়ে যাবে কেন নাজমুল ভাই? আমি বললাম যে কারণ ওডেস তার কোয়ালিটি ধরে রাখতে পারতেছে না। ওডেসকে যে রিসোর্স আছে, সেই রিসোর্সে ভেরিফিকেশন সিস্টেম যদি না আনে তাহলে ওডেস বন্ধ হয়ে যাবে। কিন্তু ইল্যান্স কিন্তু তখন সব থেকে ভালো মার্কেট ছিল, কারণ ওর কিছু সিস্টেম ছিল, ওর মনে করে যে আপনার মানে কিছু প্রিমিয়াম প্যাকেজিং ছিল, মানে অনেক কিছু ছিল আর কি, যেটা মানে যে, এবং পরবর্তীতে তাই হয়েছে কিন্তু, মানে ওডেস ইল্যান্সের সাথে মার্জ হয়ে গেছে। মানে আমার প্রেডিকশন কিন্তু কাজে লাগছে, আমি তখন এটা হওয়ার আগেই আমি প্রেডিকশন করছি যে এটা হবে। এবং আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের ফিউচারের কোনো একটা মার্কেট আসবে, বাংলাদেশে অনেক মার্কেট প্লেস হয়েছে, অনেক মার্কেট প্লেস কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু আপনি সেখান থেকে প্রপার রিসোর্স পাবেন না, কারণ সেখানে অনেক লুপহোলস রয়ে গেছে। আপনি যে মার্কেট প্লেসের কথাই বলেন, সেখানে আপনার ভেরিফিকেশন সিস্টেম নাই, রাইট? সেখানে আপনার অনেক ইস্যু রয়ে গেছে, মানে এমপ্লয়িরা প্রপার এমপ্লয়মেন্ট পাচ্ছে না, আবার এমপ্লয়াররা প্রপার এমপ্লয়ি পাচ্ছে না। এই গ্যাপটা যদি ধরেন, এই যে ধরেন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি এভাবে চিন্তা করি যে আমাদের যারা, মানে এইটুকু তো আপনারা বুঝে গেছেন যে আমরা যেভাবে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি, এই যে আমরা সবাই মিলে, আমরা 6 মাসের মধ্যে কি একটা স্টেশনে পৌঁছাবো না? ডেফিনেটলি, এটা তো আশা করা যায়।
কারণ এখানে হবে কি, হয়তো 30 জনের সব 30 জনই ভালো করবে না, হয়তো আপনার 5 জনের একটু প্রবলেম থাকতে পারে, কিন্তু সেই 5 জনও কিন্তু বাকিদের দ্বারা ইন্সপায়ার্ড হবে এবং হচ্ছে। একটু লেট করে হবে, তাদের কারো একটু সময় বেশি লাগবে, ও কিন্তু হবে তো। হ্যাঁ হতে হবে। তো ধরেন রাইট, হয়তো তার ধরেন রাইটিং এ একটু ইস্যু থেকে গেল, কিন্তু টেকনিক্যালি তো সবার আমি হিসাব করে দেখি টেকনিক্যালি আমরা যেহেতু হ্যান্ডস অন কাজ করব, আপনাদের অলরেডি সবাই ওয়েবসাইট দেওয়া হয়েছে, হয়নি সবাইকে? না ওয়েবসাইট এখনো পাইনি আমরা পাইনি, মানে অলমোস্ট সবাইকে দেওয়া হয়েছে। হয়তো জাকিয়া আপনাদের সাথে কথা বলে বাকিটা কনফিগার করবে, কারণ আমরা নেক্সট দিন থেকে হয়তো মানে নেক্সট আর একটা ক্লাস হচ্ছে, পরের ক্লাসটা হচ্ছে সিনথিয়া আমাদেরকে কালার সাইকোলজি নিয়ে একটা প্রেজেন্টেশন দিবে। তারপরের ক্লাস থেকে আমরা ওয়েবে চলে যাবো আর কি, আমরা একদম হ্যান্ডস অন মানে প্র্যাকটিক্যাল কাজ। এখন ঘটনা হচ্ছে যে হয়তো কেউ বিজনেস ডেভেলপমেন্টে ভালো হবে না, কিন্তু টেকনিক্যাল কাজ তো হচ্ছে যে করা আপনাকে, আপনি একবার না পারলে 5 বার করবেন, আপনাকে তো করা লাগবেই, না করলে তো আপনি পাস করতে পারবেন না। তো আপনি যখন দেখবেন যে আরো 5 জন করছে, আপনি করতেছেন না, তাহলে আপনার কাছে খারাপ লাগবে। তো জিনিসটা হবে কি, দিন শেষে আমরা সবাই একটা স্টেশনে যাব। তো আমি যদি এবছরে ধরেন এরকম 1000 ডিজিটাল মার্কেটার আমরা যদি ভেরিফাই করে, ধরেন আমরা একটা নির্দিষ্ট প্রসেসে ভেরিফাই করে আমরা সেখানে তুললাম যে আপনি এটা পারেন, এটাতে আপনি এক্সপার্ট, ধরেন আপনি ফেসবুক পিক্সেল এক্সপার্ট। ভাই যদি কেউ ফেসবুক পিক্সেল এক্সপার্ট হয়, সারা পৃথিবীতে সে কাজ করতে পারবে না বলেন? পারবে। আপনি অ্যানালিটিক্সে এই ট্যাগ ইনস্টল করতে পারেন, আপনার স্কিলই ধরেন 10টা, মানে স্পেসিফিক স্কিল, ঠিক আছে, যে আপনি কনভার্সন ফায়ার করতে পারেন, আপনি হচ্ছে যে ই কমার্সের এইটা করতে পারেন, আপনি এইটা করতে পারেন, তাহলে আপনার কাজ দিবে নাকি বলেন? দিবে। এবার আমরা যেটা করবো, ধরেন আপওয়ার্ক তো আমার থাকলোই, আপওয়ার্ক তো আমার একটা প্ল্যান, এবং আমি বাংলাদেশের বিজনেস ডেভেলপারই হায়ার করবো না, আমি কিন্তু ইন্টারন্যাশনালিও হায়ার করব। আমি কিন্তু ইউকে থেকেও আমি লোক হায়ার করবো। আমি $1000 পেমেন্ট করে বা $2000 পেমেন্ট করে যদি আমাকে মান্থলি তাকে চাকরি দিতে হয়, একজন আমেরিকানকে বা একজন লন্ডনের একজন মানুষকে আমি দিব, কারণ আমার তো সমস্যা নাই। সে যদি বিজনেস ডেভেলপ করে, ধরেন আমি আমার এজেন্সিতে একজন আমেরিকান হচ্ছে যে বিজনেস ডেভেলপারকে রাখবো, 1 লাখ টাকা বেতন দিব, সমস্যা? কোনো সমস্যা নাই, তার কাজই হবে ব্যবসা আনা। আর আমাদের কাজ হবে হচ্ছে যে, এবং আপনি দেখবেন যে বাংলাদেশের যেই বড় বড় অর্গানাইজেশন, ধরেন জুম শেপারের কথা যদি আপনি বলেন, আপনারা কি জানেন যে জুম শেপারের প্রমোশন বা মার্কেটিং ম্যানেজারকে বাংলাদেশি, সে কিন্তু বাংলাদেশি না, সে কিন্তু আমেরিকান। জুম শেপার কিন্তু বাংলাদেশি কোম্পানি, কিন্তু ঘটনা হচ্ছে যে সে কিন্তু লোক রাখছে আমেরিকান। তো আমরা পারবো না? আমার যদি মাসে $50,000 ব্যবসা হয়, আমি প্রথম 6 মাস আমি 6 লাখ টাকা ইনভেস্ট করব, আমার সমস্যা কোথায়? আমি আমেরিকানকেই আমি পয়সা দিব যে তোমাকে আমি 1000, আমি আমেরিকানকে হায়ার করব, আমি ইউকে মানে ধরেন আমি ইন্ডিয়ানকেও হায়ার করব না, আমি আমার এজেন্সিতে আমেরিকান লোককেই হায়ার করব, যে তোমার কাজ হচ্ছে তুমি কন্ট্রাক্ট এনে দিবা, আর আমার এই যে রিসোর্স হচ্ছে রেডি, এবার তোমার কাজ হচ্ছে কন্ট্রাক্ট, তুমি বেতন পাবে এত টাকা, তুমি কমিশন পাবে এত টাকা। তাহলে এখন বলেন যে সিস্টেমটা কি হলো, যে আমার এদিকে ভেরিফাইড রিসোর্স আছে, আমার এদিকে আমার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হচ্ছে আমেরিকান, তাহলে আমার কম্বিনেশনটা কেমন হলো বলেন? সুপার কম্বিনেশন হবে, রাইট? ওকে, একইভাবে আপনি চিন্তা করে দেখেন, আমি যদি বাংলাদেশের মার্কেটে এই 1000 লোক নিয়েই, ধরেন 1000 লোকই আমার ভেরিফাইড লোক, যাদের রেসপেক্টিভ স্কিল আছে, তার চাকরি কে ঠেকাবে বলেন? এমপ্লয়াররা তো এখানেই জব পোস্ট করবে না? তারপর আমি 1000 থেকে 2000 বানাবো, 2000 থেকে 5000 বানাবো, একটা স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশন সিস্টেম। আমি বলবো যে আমার প্ল্যাটফর্মে 1 লক্ষ লোক আছে হু আর ভেরিফাইড, যারা ভেরিফাইড। তাহলে কি একটা তাহলে কি হবে? তাহলে আপনার হচ্ছে যে একটা মানুষের স্কিল নিয়ে চিন্তা করতে হবে না যে সেই স্কিল কিনা, রাইট? ইয়েস। তাহলে রিক্রুটিং সিস্টেম, ইয়েস ইয়েস, পুরো এই সলিউশনটা কি হবে বলেন? ইজি হয়ে যাবে না বলেন? শুধু তাই না, আরেকটা বড় যে ব্যাপারটা হবে, এটা যদি আপনি চালু করতে পারেন নাজমুল ভাই, আলটিমেটলি যেটা হবে, অনেক মানে প্রচুর প্রতিষ্ঠান যারা খুঁজবে যে আপনার প্রতিষ্ঠান থেকে কোনো রেফার করেন কিনা কাউকে। রাইট, ডেফিনেটলি ভাই, এখনই খুঁজতেছে তো। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে আমরা যে প্রোডাক্ট বানাবো, একটা লোকও বসে থাকবে না, এইটুকু আমি বিশ্বাস করি। এটা কেউ বসে থাকবে না। আমরা এম ল্যাবে তো এখন আপনারা এক্সটেন্সিভ ট্রেনিং পাচ্ছেন,
ইউ আর হ্যাভিং এক্সটেন্সিভ ট্রেনিং। কিন্তু এম ল্যাবে যখন আমরা এরকম 30-40 ঘন্টার ট্রেনিং এ 15,000 টাকায় করাইতাম, তো তারপরেও আপনার এম ল্যাবের স্টুডেন্টরা কেউ বসে নাই, সবাই ভালো কাজ করছে এবং আমার কেস স্টাডি আছে। তো আপনাদেরকে তো আমরা আরো এক্সটেন্সিভ করতেছি, তাহলে হবে না কেন? তো এটাই বললাম যে বিজনেসে কিন্তু আইডিয়া খুবই ইম্পর্টেন্ট। আপনি বিজনেস বলেন, আপনি বলেন যে আমাদের এখনো নসিমন মার্কা সিস্টেমে রেজিস্ট্রেশন হয়, আমি তো এটা নসিমন মার্কা বলি, কারণ আমরা যে রেজিস্ট্রেশন সিস্টেম যে টাকা দেওয়া এখানে, এটা একটা নসিমন মার্কা সিস্টেম, ঠিক আছে? এবং আমরা কিন্তু চাইলে অনেক ইজিলি এটা ডিপ্লয় করতে পারি, কিন্তু আমরা করছি না কেন বলেন তো? আমরা অলরেডি ডেভেলপার রিক্রুট করেছি এবং সে 14 বছরের এক্সপেরিয়েন্স ডেভেলপার। সে ধরেন .NET আমরা কাস্টম সলিউশন বানাবো, যাতে করে আমরা আপনাদেরকে আমাদের সিস্টেমে আরো চমৎকার ভাবে ইন্টিগ্রেট করতে পারি। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে আমার আসলে প্ল্যান আর কি, এবং আমি সেভাবেই কাজ করছি। যাই হোক, অনেক গল্প করলাম, ব্যবসা নিয়েই কথা হচ্ছিল, সেখান থেকে অনেক কিছু বেরোয় আসলো। তো আমরা আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এগুলো আস্তে আস্তে বিভিন্ন সেমিস্টারে আসলে একটা প্রোডাক্টের সংজ্ঞা কি, একটা প্রোডাক্টের প্রাইসিং কিভাবে করতে হয়, একটা প্রোডাক্টের ফিচার কিভাবে বানাইতে হয়। আমি একটা গল্প বলি ছোট্ট করে। গতকালকে মানে এগুলো কিন্তু পার্ট অফ দ্য আমাদের ক্লাস। গতকালকে আমাদের একজন এক ভাইয়া, উনি আমাদের কাছে এসেছে যে ভাই আমি হচ্ছে যে একটা বিক্রি করি, আপনার হচ্ছে যে কালকে আমাদের কাছে একজন আসছেন, উনি একটা প্রোডাক্ট বানাইছে। প্রোডাক্ট কি? প্রোডাক্টটা হচ্ছে আপনার, সিনথিয়া তুমি একটু বলো প্রোডাক্টটা, কেসটা বলো, তাহলে সবার জন্য। সেটা হচ্ছে গিয়ে উনি একটা প্রোডাক্ট বানিয়েছেন যেটা অ্যাকচুয়ালি আমাদের বিজনেস যতগুলো ফিল্ড আছে, এগ্রিকালচার থেকে শুরু করে এমনকি আমাদের যে ঘর পরিষ্কার করা, বা যাদের ধরেন বিশাল বড় উঠান সহ বা গার্ডেন সহ ঢাকা শহরে বাড়িঘর আছে, এই সবগুলো সেক্টরে তার এই জিনিসটা ব্যবহার করা যাবে। বাট তিনি নিজেই জানেন না এটা ব্যবহারটা কি। উনি শুধু মানে আমাদেরকে একটা ক্লিপ পাঠিয়েছেন যেটার মধ্যে মোটরসাইকেল আছে, এবং তিনি মোটরসাইকেল থেকে ওটা ফোর্স দিয়ে মানে মোটরসাইকেলে কাদা উঠাচ্ছে। উনি বুঝাতে যাচ্ছেন যে ওটা ইউজ খালি অতটুকুই। এটা দিয়ে যে এগ্রিকালচারে পেস্টিসাইডস করা যাবে, ফ্লো করা যাবে, এটা দিয়ে এগ্রিকালচারের মধ্যে পানি দেওয়া যাবে। তারপরে হচ্ছে যখন আমরা জমিটাকে আমাদের গ্রামের ভাষায় বলি যে আমরা যখন জোয়াই মানে হাল চাষ করি, তখন পানি দিতে হয়, সেই পানিটা দেওয়া যাবে। তারপরে আমাদের রাস্তাঘাটে যখন কনস্ট্রাকশন হয়, গভর্নমেন্ট লেভেলে এটা ইউজ করা যাবে। যখন রাস্তাঘাট তৈরি করা হয় তখন পানি ছেটাতে হয় রেগুলার অনেক ফোর্সে, সেখানে ইউজ করা যাবে। আমাদের ঘর বাড়ির ক্ষেত্রে যে জায়গায় যেমন ছাদে বা বারান্দায় ময়লা জমে থাকে, সেই জায়গাগুলো পরিষ্কার করা যাবে। তারপরে যাদের গার্ডেন আছে, গার্ডেনে পানি দেওয়া যাবে। এমনকি গার্ডেনের পাশে অনেক বড় বড় বাসা বিল্ডিং এ দেখা যায় যে রাস্তা আছে, ওই রাস্তা পরিষ্কার করা যাবে। বাট উনি শুধু অতটুকু ইউজ বুঝেছেন যে ওটা দিয়ে ওনার বাইক পরিষ্কার করা যাবে। এবং সে আমাদেরকে বলছে ভাইয়া এটা আমি তখন মানে ঘটনা হচ্ছে যে মানে হি হ্যাজ বাজেট, তার বাজেট আছে, তার সবকিছুই আছে, প্রোডাক্ট আছে, বাজেট আছে, কিন্তু হি ডাজন্ট নো যে হাউ টু মানে এটাকে কেমনে সেল করতে হয়। তা এখন বিষয়টা হচ্ছে, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা গ্রামে বন্ধু চুলা নামে একটা চুলা আছে, মনে আছে? এখন জিনিসটা কি নামে কি মনে হচ্ছে, দেখেন নামে কিন্তু কেটে যাচ্ছে বন্ধু চুলা। আজকে যদি নামটা যদি ওরকম না হইতো, তাহলে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের মানুষ এই এত বন্ধু চুলা কি ব্যবহার করতো? জিনিসটা কিন্তু সিম্পল, একই জিনিস, এটা একটা চুলা, এটাকে সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এটা দিয়ে মানে বাইরে যাচ্ছে, মানে ধোয়া হচ্ছে না, কিন্তু নামটা কি দিছে? বন্ধু চুলা। এজন্য আমরা তাকে বললাম যে ভাই আপনার প্রোডাক্টের নাম কি? সে নামই বলতে পারতেছে না প্রোডাক্টের নাম কি। শুধু বলছে এটা 7-8টা জিনিসের কম্বিনেশন, আপু ওটার একটা নাম দেওয়া যায়, হইলেই হলো। দ্যাটস ইট। আর আমরা কি বলছি যে আমরা বলছি না এটার একটা নাম আনতে হবে, হোয়াটএভার। এখন পর্যন্ত কিন্তু আমি ওনার টেকনিক্যাল কোনো স্পেসিফিকেশন পাইনি ভাইয়া। আমি ওনাকে ভয়েস মেসেজ দিয়ে রাখছি। এটার নাম যদি আমরা টাইগার স্প্রেয়ার দিই এক্সাম্পল, মানে মানুষের মাথায় থাকতে হবে তো জিনিসটা, তাই না? মাথায় না থাকলে আসলে হবে কি রকম? আচ্ছা যাই হোক, হ্যালো ভাইয়া, বাঘের বাচ্চা স্প্রেয়ার, বাঘের বাচ্চা, এই বাঘের বাচ্চা স্প্রেয়ারটা খুব সুন্দর নাম হবে, খুবই। হ্যাঁ, এটা বাঘের বাচ্চা স্প্রেয়ার যদি হয়
তাইলে মনে করেন এটা ট্রেডমার্ক করে ফেলবে এবং সবাই এটা বাঘের বাচ্চা এবং ব্যাপক চলবে। মানে যখন এটা নাম বাঘের বাচ্চা স্প্রেয়ার হবে ব্যাপক চলবে, ঠিক আছে? নাম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে আজকে আমাদের কচ্ছপ ছিল বলে আমরা কিন্তু অনেক কিছু খেলতে পারতেছি কচ্ছপ দিয়ে। এই যে আপনাদেরকে অনেকেই ছিলেন না, আপনাদেরকে দেখাই, আমরা সেদিন একটা আইডিয়া জেনারেট করলাম না যে আমরা হচ্ছে যে হবেন নাকি মাস্টার এরকম একটা ক্যাম্পেইনে আসবো। আমাদের সেল কমে গেছে, মানে অন্য প্রোডাক্টে, মানে আপনার ধরেন ডেটা ড্রিভেন মার্কেটার বা এই যে 2900 টাকার যে প্রোডাক্ট বা 1900 টাকার, সেগুলো আমার সেল কমে গেছে। এখন কি করতে হবে? আমি এই জন্য নতুন আইডিয়া যে আমার যত প্রোডাক্টে আমি বেচবো এই একটা ক্যাম্পেইনেই যাবে, হবেন নাকি মাস্টার দিয়ে গেট ট্রেনিং অন এত দিয়ে এখানে রেজিস্টার না বাড়া, তাহলে মানুষের চোখ পড়বে। কিন্তু ভাই কিরে ভাই চশমা পরে আছে কচ্ছপ, ইটস লুকিং ভেরি কিউট এবং মজাদার। জি আমি বলছিলাম চশমাটার কথা ভাইয়া, ইউ শুড থ্যাঙ্ক মি। ডেফিনেটলি না, আপনি তো আমাদের ব্র্যান্ড ম্যানেজার, এটা থ্যাঙ্ক ইউ না, ইটস ইওর রেসপন্সিবিলিটি। ঠিক আছে, ইটস ইওর রেসপন্সিবিলিটি। মানে আজ ব্যাগ ঝুলাই দিলে ভালো হতো না নাজুল ভাই? হ্যাঁ হ্যাঁ, হাতে একটা ব্যাগ তাহলে তো টিচার ভাব থাকতো না, ও তো টিচার ভাব। ও তো টিচার যে আমরা বলি ব্যাগ দিলে কবি ভাব হয়ে যেত। এক তো কবি হয়ে যেত। জি ঠিক আছে, হাতে লাঠি নাই। তো ঘটনা আছে যে মানে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে সেটা হচ্ছে যে আপনার এই যে অগিলভির নাম শুনেছেন আপনারা? অগিলভি আজকে এই যে অগিলভি যে এখন এজেন্সি, মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি। তো অগিলভির ডেভিড অগিলভি ওনার নাম, উনি কি বলছে যে ইট শুড বি ইন্টারেস্টিং, অর্থাৎ আপনি যে বিজ্ঞাপনটা বানাচ্ছেন সেটা ইন্টারেস্টিং হইতে হবে। ইন্টারেস্টিং না হইলে কিন্তু মানুষ দেখবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাদের একটু অ্যানাউন্স করতে চাই, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের এখন থেকে আমার সাথে মানে আপনারা জানেন যে টিএ একটা টার্ম আছে, টিচিং অ্যাসিস্ট্যান্ট। সো আমার সাথে বেসিক্যালি সিনথিয়া কাজ করবে টিএ হিসেবে, এবং মার্কিং টার্কিং দেয়া, মানে হচ্ছে যে কোর্স কোঅর্ডিনেটর এক ধরনের ইয়ে করে। আর সিনথিয়া হচ্ছে বেসিক্যালি আপনাদের স্পোকেন তো নিবেই, প্লাস আমাদের বিভিন্ন বিষয়ে আমাকে সে আপনাদের এই প্রোগ্রামে হেল্প করবে। কথা আপনাদের জিনিসপত্র যা আপনারা সাবমিট করছেন ওটা আমি চেক করে দিয়ে বা আপনাদের অ্যাটেন্ডেন্স আপনাদের এই সবকিছু নিয়ে একটু বেতের বাড়ি দিব আর কি, অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভাইয়ার সাথে। ভাইয়া মাঝে মাঝে পারে না, আমার একটু করতে হবে। আচ্ছা যাই হোক, ওকে ফাইন। এখন আমরা তাহলে একটু প্রেজেন্টেশনে চলে যাই। আমরা আজকে মানে আমাদের এখানে আমি সবাইকে দেখতে চাই আসলে, অনেকে প্রেজেন্টেশন। নাজমুল ভাই, হ্যাঁ ফেরদৌস ভাই, আচ্ছা আউট অফ দা বক্স একটু কথা বলতে চাচ্ছিলাম, এক মিনিট বলেন না। এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার কার্ড অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথে তো 100 টাকা নিয়ে নিল, এটার কারণ কি? ও ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশনের জন্য, আদার কোনো ইস্যু নাই তো? না 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 না, আদার কোনো ইস্যু নাই, ভেরিফিকেশন। আচ্ছা আমার একটা কথা ছিল ভাইয়া। আর ইন্ডিয়ার এই যে এখানে বলতেছে যে এই যে ইন্ডিয়ান ভেরিফিকেশন অথরাইজড কার্ড ফর ইন্ডিয়া, এটা কি করার কিছু দরকার আছে? আপনি একটু স্ক্রিনটা শেয়ার করলে আমি ক্লাস শেষে স্ক্রিন দেখেন দেখবনি। আর এই আর বিজনেস ম্যানেজার নিয়ে আমাদের নেক্সট ক্লাস তো কালার সাইকোলজি নিয়ে আমাদের ক্লাস হবে, মানে কোন কালার দিয়ে কি মিনিং করে। দেখেন কালার সাইকোলজি কেন বললাম, এখানে আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই। এটা হচ্ছে কি সব যেন দেখলাম, এই সুফিয়া আপনি বলতে পারবেন সেদিন আমরা লাস্টে কি সব যেন দেখলাম? ভদ্রলোক এখানে আপনার এই ভদ্রলোক উনি আমাকে মানে আমাদের ক্লাসে উনি আসছেন, উনি বলছে যে নাজমুল ভাই আপনি এটা একটু চেক করেন, এটা আমি নিজে হাতে বানাইছি। এই তো আমি তাকে প্রথমে প্রেজ করলাম যে আপনার ওয়েবসাইটটা খুবই সুন্দর হয়েছে সবকিছু মিলায়ে। তো উনি বেশ পুলকিতই হলেন, কিন্তু একটা সার্টেন টাইমে যে আমি বললাম যে আসলে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো কি? তো প্রথম কথা হচ্ছে যে আপনি নিশ্চয়ই সেফ ফুড নিয়ে কাজ করেন। বললো হ্যাঁ ভাই আমি তো সেফ ফুড নিয়ে কাজ করতে চাই। তা বললাম তাহলে আপনি লাল লাগাইছেন কেন? বাংলাদেশে যারা কাজ করে আপনি দেখেন লেজার ইনোসেন্ট, লাল কারা ব্যবহার করবে? লেজার ইনোসেন্ট দেখেন, আপনি খাস ফুড দেখেন। এক্সাম্পল আমি দিচ্ছি, দেখেন তো এখানে লাল আছে কিনা,
দেখেন তো এখানে লাল আছে কিনা। তখন সে বললো ভাই আমি তো এভাবে চিন্তা করি নাই আসলে। প্রত্যেকটা কালারের কিন্তু মিনিং আছে, তাই না? আপনি কোন কালার কোন ব্র্যান্ডে ব্যবহার করবেন এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেই কালার সাইকোলজি নিয়ে নেক্সট ক্লাসে আমাদের কালার সাইকোলজি নিয়ে আপনাদের নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন কি হবে, মানে প্রেজেন্টেশন হবে না বেসিক্যালি, নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা কালার সাইকোলজি নিয়ে কথা বলবো। হ্যাঁ বলুন সুফিয়া আপু। হ্যাঁ হ্যাঁ, বলতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি গত এক সপ্তাহ যাবত শুধুমাত্র স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়েই আছি। ওটা আসলে এখনো স্টাডি ঠিকঠাক শেষ হয়নি, তারপরেও যতটুকু ন্যূনতম ধারণা হয়েছে একটা অ্যাসাইনমেন্ট করার ট্রাই করেছি এবং করেছিও, সাবমিটও করেছি। কিন্তু কেস স্টাডি নিয়ে আজকে যখন স্টাডি করছি গতকালকে আজকে, তখন মনে হয়েছে যে আগে যদি কেস স্টাডি করতাম তাহলে বোধহয় স্ট্র্যাটেজিক প্ল্যানটা আরো বেটার হতো। মানে কেস স্টাডি যখন স্টাডি করছি তখন মনে হচ্ছে যে এখান থেকে অনেক ধারণা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর জন্য মানে রাখা যেত আগেই, যদি আগে কেস স্টাডি করে ফেলতাম। ভালো কথা বলছেন, এটা ভালো কথা বলছেন। এখন স্যার আমরা তো স্ট্র্যাটেজিক প্ল্যান আরো ভালো প্ল্যান করব, তাই না সামনে? হ্যাঁ, তো আমি হচ্ছে স্যার এখানে একটু করতে চাইছিলাম যে আপনি হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর উপরে যদি আমাদের একটা ক্লাস নিয়ে নিতেন, মানে শুধুমাত্র স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর উপরে, কারণ আমরা শুধু অ্যাসাইনমেন্ট করেছি এবং আপনি ওখানে একটু কারেকশন করেছেন, কিন্তু ফুল স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর উপরে যদি আমাদের একটা ক্লাস হতো তাহলে খুব ভালো হতো, ডিটেইল। আচ্ছা ওকে আপু, এখানে আমি একটা কথা বলি, কালার সাইকোলজি নিয়ে না খুব লেন্দি কোনো ক্লাস হবে না, এটা জাস্ট বেসিক একটা আপনাদের ধারণা দেওয়া হবে এবং আপনাদেরকে প্রেজেন্টেশন স্লাইডটা দিয়ে দেওয়া হবে, সো দ্যাট আপনারা যখন এটা নিয়ে কাজ করবেন এই কালার সাইকোলজিটা আপনারা সবসময় খেয়াল রাখতে পারেন। এটা হাইয়েস্ট ধরেন 10টার মতো স্লাইড হবে, সো ইটস নট গোয়িং টু টেক মোর দ্যান হাফ অ্যান আওয়ার অর 45 মিনিটস, লেটস সে 45 মিনিটস। তারপরে ভাইয়া না হয় স্ট্র্যাটেজিক মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে কথা বললেন, কি বলেন ভাইয়া? শিওর হ্যাঁ একদম, মানে যে কোনো দিনই হতে পারে এটা। যদি এরকম হয় যে কালার সাইকোলজি নিয়ে 45 মিনিটস লাগছে আমাদের, তাহলে আমরা নেক্সট দিনই আমরা এটা করে ফেলবো, এই কালার সাইকোলজি এবং স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে। এবং এখানে আমি ওয়াহিদ ভাইকেও একটু চাবো, মানে ওয়াহিদ ভাইয়ের কাছ থেকে হেল্প চাবো, ফেরদৌস ওয়াহিদ ভাই, আমরা একসাথেই আলোচনা করব, ঠিক আছে, স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে। কারণ আমার কাছে মনে হয়েছে যে কারণ ওয়াহিদ ভাই এই বিষয়গুলো he knows very well and to some extent মানে more than me basically কিছু না ওয়াহিদ ভাই কেন বললাম, কারণ আপনি বিবিএমবিএ করেছেন, আপনার কিছু জায়গা, কারণ আমি তো বিবিএমবিএ করি নাই, আমি হচ্ছে যে বই টই পড়ে আর কি কোন রকম ধারণা নিয়েছি আর কি, চেষ্টা করেছি আর কি নেয়ার, কিন্তু আপনাদের তো অনেক কেস সলভ করতে হয়েছে, তাই না? আপনাদের তো অনেক কেস অনেক আগে শেষ হয়ে গেছে তো, আর যেহেতু জব করা হয় নাই তার জন্য মানে টার্মিনোলজি গুলো একটু মানে এলোমেলো হয়ে গেছে, মানে কনসেপ্ট ক্লিয়ার আছে বাট টার্ম গুলো আর মনে আসতে চায় না। সমস্যা নেই, আমরা একসাথে মানে প্র্যাকটিস করতে হয়ে যাবে ফেরদৌস ওয়াহিদ ভাই। এবং এখানে সিনথিয়াও হেল্প করবে, সিনথিয়াও থাকবে আমাদের সাথে, যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করে। আমি তো ইটস মাই প্লেজার, আমাকে যদি কোথাও ইউজ করা যায় ইটস মাই প্লেজার। আরে আমি ইউজ তো করতেই পারিনি এখনো, দাঁড়ান না একটু আমার স্ক্রিনটা শেয়ার করতে চাই যদি ভাইয়া পারমিশন দেন। এখানে টাকাটা একটু জরুরি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। এবার একটু সবার অবস্থাটা দেখেন। মোস্তফা জাভেদ ভাই, আমি সবাইকে গণহারে 2.5 দিতে বাধ্য হয়েছি, তার কারণ হচ্ছে এর আগের দিন ভাইয়া মনে হয় বলেছে যে আমাদের লেখায় স্ট্রাকচারটা ঠিক নেই, হ্যাঁ, ওরিয়েন্টেশনটা ঠিক নেই, এবং আমরা বেশিরভাগই কপি পেস্ট করেছি, যেটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নাই। আমাদের এখানে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়ার কারণটা যেটা, সেই কারণটা হচ্ছে একদম ক্লিয়ারলি আপনারা যেটা বুঝতেছেন সেটা ওখানে দেওয়া, আপনারা যেটাই বুঝতেছেন সেটা যতটুকুই বোঝেন না কেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? ঠিক আছে, আচ্ছা এবার আমি আসি, বলতে পারি এখানে আমি না কপি পেস্ট শুধুমাত্র একেবারে যেগুলো মানে সার্ভিস এবং এজেন্সির নামে এগুলা ছাড়া খুবই কম কিন্তু কপি পেস্ট করেছি, আপনি প্লাগিয়ারিজম চেক করতে পারেন। আপু, আই হ্যাভ বিন
through all of your writings, হ্যাঁ, but রিফাত আপু আমার একটু কথা ছিল। হ্যালো হ্যাঁ শিওর আপু, আমি মাহি। ওই যে মাহি ভাই, আমাকে যে অ্যাটেন্ডেন্সে আপনার মার্ক অ্যাটেন্ডেন্স আমি দেখাইনি। তাহলে এটিটি মার্কটা কি? এটা কি অ্যাটেন্ডেন্সের মার্ক? হ্যাঁ অ্যাটেন্ডেন্স মার্ক হচ্ছে আপনার টোটাল 20, মানে 5টা ক্লাস হয়েছে, আপনি পুরোটাই করেছেন। আচ্ছা ঠিক আছে। এখানে আপু ওই যে রেড কালার গুলোর মানে কি? আচ্ছা এটাই আমি বোঝাচ্ছিলাম। রেড কালার গুলোর মানে হচ্ছে আমি যেগুলো পাইনি, অ্যাসাইনমেন্ট 2। এটা তো দিছিলাম, অ্যাসাইনমেন্ট 2 তো জমা দেয়া আছে। আমি মাহি ভাইয়েরটা দেখাচ্ছি, মোস্তফা জাভেদ ভাইয়েরটা না। মোস্তফা জাভেদ ভাইটাই তো দেখাচ্ছেন আপনি। ও হ্যাঁ, মোস্তফা জাভেদ ভাইটাই দেখাচ্ছি, সরি। মোস্তফা জাভেদ ভাই বলতেছিলাম হচ্ছে যে আমি দুইটা আপনার ইয়েতে পাইনি, আমি আপনাকে দেখাচ্ছি। তারা এক সেকেন্ড ভাই, আমাকে একটু আমরা তো এভাবে জিনিসটাকে পাইনি। না ভাইয়া, এটাই তো বললাম। তো এবার মাহি ভাই মোটামুটি সবগুলোই সাবমিট করেছেন এবং ওনাকে পাস মার্ক দেওয়া হয়েছে 10, এবং উনি 3টা ক্লাসে অ্যাটেন্ড করেছেন। প্রতিটা ক্লাসের মার্কিং হচ্ছে 4 করে, উনি 12 করে পেয়েছেন। সো ইন টোটাল হচ্ছে ওনার মার্কিং হয়েছে 22। ঠিক আছে। রেজাউল হোসেন ভাই আছেন? জি আপু আছি। হ্যাঁ, আপনার একটা ওয়ার্ড ডকুমেন্ট পাইনি, সেটার জন্য 7.5। আপনার ক্লাস 5টাই আপনি অ্যাটেন্ড ছিলেন, আপনার 20 মার্কস দেওয়া হয়েছে। সো ইন টোটাল 27.5। এখানে আপনাদের হয়তো ইন্টারভিউ একটা নেওয়া হয়েছিল, যেটা নাজমুল ভাই নিয়েছেন, সেটার মার্কটা আমাকে দিলে আমি অ্যাড করে এটার ইন টোটালটা আপনাদের দিয়ে দিব। ওকে। ওয়ার্ড ফাইলটা তো মানে আসলে আমি ইচ্ছে করে দেই নাই, মানে তখন আসলে এরকম মানে ছিল না যে ওয়ার্ড ফাইলটাও দিতেই হবে। আমার কাছে করা আছে, আমার কাছে আছে ওয়ার্ড ফাইলটা দিয়েই তো আমি এটা বানাইছি প্রেজেন্টেশন যেটা। ঠিক আছে ভাইয়া, তাহলে যারা ওয়ার্ড ফাইল করেছেন আমি আপনাদের কথার উপর ট্রাস্ট করে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। রেজাউল হোসেন ভাইয়ের প্রবলেম ছিল, সেটা আমি গ্রিন করে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, লাল নেই এখন। মঞ্জুর মোর্শেদ ভাই আছেন? জি আপু আছি। আপনি ফুল মার্কস পেয়েছেন? আপু আমি ক্লাস 3টাতে অ্যাটেন্ডেন্স ছিলাম, আর ফার্স্ট ক্লাসটা আমি আসলে পাইনি। আমার এডমিশন নেওয়া ছিল ফার্স্ট ক্লাসে পড়ে। আরেকটা ক্লাস হয়েছে, মোট 5টা ক্লাস হয়েছে। আপনি কয়টা ক্লাস করেছেন তাহলে বলেন? আমি ফার্স্ট ক্লাসটা পাইনি, এর মধ্যে আর একটা ক্লাস আমার মিস হয়েছিল। তার মানে আপনি 3টা ক্লাস করেছেন, রাইট? জি হ্যাঁ। ওকে, নো প্রবলেম। তবে একটা জিনিস একটু বলে রাখি, সিনথিয়া, সুফিয়া কিন্তু প্রেজেন্টেশনটা তুমি আবার একটু দেখবা, হ্যাঁ, কারণ ভীষণ অ্যাটেন্টিভ এবং ভীষণ সুন্দরভাবে উনি কালার চুজ করে দিয়েছেন না ভাই, আমি দেখেছি। রাইট, সো এই জায়গাতে আমার মনে হয় যে একটু সিনসিয়ারিটিটা বোঝা যায় সুফিয়া আপু। আমি এটা বুঝেছি ভাইয়া, আমি দেখেছি। আমি এইজন্যই সুফিয়া আপুকে ব্যাখ্যা করে বললাম যে একজন দেখা যাবে 10-এ আছেন আর একজন 17-তে চলে যাবেন, তখন একটু প্রবলেম হবে। এই জন্য এই জিনিসটা করা। মাহবুল আলম ভাই আছেন? জি আছি। ফুল মার্কস পেয়েছেন, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। আচ্ছা, হুমায়ুন কবির সোহাগ ভাই, এসকে সোহাগ ভাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কোনটা পেয়েছি এবং কোনটা পাইনি। আমি একটা দিয়েছি। আচ্ছা, আমার অ্যাটেন্ডেন্সটা একটু মিস্টেক আছে, আমি একটা ক্লাস মিস করেছি। তার মানে 4টা ক্লাস করেছেন? জি। ঠিক আছে। আচ্ছা, আমাদের কি শেষ ক্লাস? তাহলে আমরা মানে প্রেজেন্টেশন এখন আমি এটা স্টপ করে ফেলি। সিনথিয়া আপু, আমার কোনো মার্ক হবে? ওই সেলিম ভাই, আপনার মার্কিংটা আমি 20 দিয়ে দিয়েছি নিচে অ্যাটেন্ডেন্স। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে। আমি তাহলে শেয়ারিংটা স্টপ করে দিচ্ছি। নাজমুল ভাই শোনা যাচ্ছে না? নাজমুল ভাই শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলিম ভাইকে দিতে হবে, ঠিক আছে? সেলিম ভাই। জি দিব ভাইয়া, দিব। না দিলে হবে না, ঠিক আছে? আমি নিজেই কালকে ওই জবাইয়ের গরু হইতে যাইতেছি, তাই না ভাইয়া? আমি নিজেই হব কালকে থেকে জবাইয়ের গরু। আমি নিজেকে নিজে কি বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা প্রেজেন্টেশনে চলে যাই। হ্যাঁ, আমরা আমাদের কাজে চলে যাই। অ্যাটেন্ডেন্স গুলো এখন থেকে মানে বেসিক্যালি সিনথিয়া এবং সজীব মেইনটেইন করবে। দ্যাটস ইট, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে প্রেজেন্টেশন কে করবে? আর আমরা প্রত্যেকের কাছ থেকে প্রেজেন্টেশন শুনতে চাই।
তো আজকে প্রেজেন্টেশন এই পর্যন্ত প্রেজেন্টেশন করেননি কে? আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। বললে করতে পারি। জাভেদ ভাই ঠিক আছে, করেন, স্টার্ট করেন। আমরা দুটো প্রেজেন্টেশন নিব আর কি, আর সবার সাথে কথা বলবো, মানে কেস নিয়ে। কেস খুব ইম্পর্টেন্ট, মানে এই কেস নিয়ে গল্প হওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মোসাম্মদ ভাই শুরু করেন প্লিজ। ওকে ভাইয়া, দেশিটাই করি। করেন, আপনি দেশিটা করেন আর আরেকজনের কাছ থেকে বিদেশিটা নিব। ওকে, আমাদের অ্যাসাইনমেন্ট ছিল ডিজিটাল মার্কেটিং এর কেস স্টাডি রিভিউ, নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি রিভিউ প্রেজেন্টেশন তৈরি করছি লেকচার গুলশান হোটেলের আমার এখানে সোর্স লিংক দেওয়া আছে। তো প্রথমে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। এদের প্রবলেম ছিল ল্যাক অফ ব্র্যান্ড রিকল ভ্যালু অ্যান্ড TOMA। টমা এটা মিনস হচ্ছে যে টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ, টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস, দ্যাটস মিন যে ব্র্যান্ডের ভ্যালুটা কাস্টমারের মাইন্ডে কতটা র্যাঙ্ক করে সেটাই বোঝায়। তো এদের চ্যালেঞ্জ ছিল, ব্র্যান্ডের চ্যালেঞ্জ ছিল ইনক্রিজিং ব্র্যান্ড রিকল বাই ইনক্রিজিং ইন্টারাকশন অন সোশ্যাল মিডিয়া। এদের ব্র্যান্ড রিকলটা সোশ্যাল মিডিয়াতে ইনক্রিজ করার এটাই ছিল মূল চ্যালেঞ্জ। তো সো মূলত মার্কেটিং এ তাদের অবজেক্টিভ গুলো ছিল এইটা, মার্কেটিং এটা করার মূল অবজেক্টিভ ছিল যে তারা মিনিমাম 15 লক্ষ ট্রাফিক তারা মান্থলি জেনারেট করতে চাচ্ছিল ফেসবুক থেকে। তাদের আর একটা ছিল, তারা অ্যাওয়ারনেস বিল্ড করতে চাচ্ছিল তাদের প্রোডাক্টের বা তাদের হোটেলের সিটি, অ্যারাউন্ড দ্য সিটি। দেন তারা নতুন নিউ সেল লিডটা জেনারেট করতে চাচ্ছিল, এবং তাদের যে ফোকাসটা যে কাস্টমার শাউটিং থেকে তারা এটাকে কনভার্ট করে এটা নতুন তারা লিসেনিং, এঙ্গেজিং এন্ড ইন্সপায়ারিং, এই জাতীয় তারা যে ফোকাসটা তারা তৈরি করতে চাচ্ছিল। তো দেখা গেল যে এদের যে মার্কেটিং কোম্পানি বা ডিজিটাল মার্কেটিং কোম্পানি AND, এরা এদের মার্কেটিং এটা নেয় এটা ইমপ্রুভ করার জন্য, এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো ছিল এরকম। তারা প্রথমে স্ট্র্যাটেজি রাখছিল যে ক্রিয়েটিং অনলাইন কমিউনিটি, তাদের জন্য একটা অনলাইন কমিউনিটি ডেভেলপ করা, তাদের জন্য নতুন কন্টেন্ট ডেভেলপ করা, এবং থ্রু সোশ্যাল মিডিয়া থেকে তাদের নিউ সেল লিডটা জেনারেট করতে চাচ্ছিল। এটাই ছিল তাদের প্রাইমারি বা মেইন স্ট্র্যাটেজি ফর মার্কেটিং। সো তারা রিসার্চ শুরু করে এবং তাদের এবং তারা কিছু ফ্যাক্টস ফাইন্ড করে ফর দ্য কোম্পানি, যে তাদের যে কাস্টমার ছিল সেই কাস্টমার আসলে কোথা থেকে তাদের প্রোডাক্টের ইনফরমেশনটা কালেক্ট করতো, এবং কোম্পানির সোশ্যাল পার্টিসিপেশনটা, ওয়েব সোশ্যাল পার্টিসিপেশনটা কেমন ছিল এটা দেখার ছিল, এবং তাদের স্টেট অফ কনভারসেশন, মানে যে ধরনের কথোপকথন বা চ্যাটিং হচ্ছিল এটা তারা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে। তো পরে তারা কিছু কি ডিসকভারি করে, তারা দেখলো যে ধরনের মানে বলা যায় যে হিস্টোরিক্যাল কাস্টমার বেস ইনফরমেশন ওয়াজ নট ইউজ ইন দ্য রিমার্কেটিং, মানে তাদের পূর্বে যে সমস্ত অনেক ভালো কাস্টমার ছিল যাদেরকে তারা কখনো রিমার্কেটিং এর জন্য ইউজ করতে পারেনি। এটা ছিল একটা বড় ডিসকভারি ফর দ্য ADNA কোম্পানির জন্য, এবং তারা একটা স্ট্র্যাটেজিক ক্যাম্পেইন লঞ্চ করলো ওইটা দেখে, যে 8টা পোস্ট তারা মান্থলি করবে, এবং সেই পোস্টে সেই ক্যাম্পেইনটা হবে অ্যাড রিকল লিফট। এই অ্যাড রিকল লিফট ক্যাম্পেইন, এই অ্যাড রিকল লিফট ক্যাম্পেইনটা হচ্ছে এটা যে পুরনো কাস্টমারদের তাদের পূর্ববর্তী পোস্টগুলোকে স্মরণ করে দেয়া, মনে করে দেয়া, the number of additional people who may remember seeing the ad post, এগুলো সাধারণত হয়ে থাকে আছে ভিডিও ভিউ, পেজ এঙ্গেজমেন্ট, এগুলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে যে সমস্ত তাদের এক্সিস্টিং বা পুরনো ক্লায়েন্ট যারা ছিল বা যারা তাদের প্রোডাক্ট ইউজ করছে তাদেরকে এটা স্মরণ করে দেওয়ার জন্য, এবং এতে তারা খুব চমৎকার ফল পায়, এবং তারা এটা ম্যাক্সিমাম পটেনশিয়াল ক্লায়েন্ট তারা খুব লো কস্টে তারা অ্যাচিভ করতে পারে। তো তাদের ওভারঅল একটা অ্যাকশন ছিল যখন তারা এই কাজটা করে, তারা ওভারঅল অ্যাকশনটা ছিল যে তাদের ডিটারমাইন করা দা কাস্টমারের ইনফরমেশন একটা কি থিম ডেভেলপ করতে চাইছিল, এবং তারা একটা কোয়ার্টারলি প্ল্যান করেছিল। তো তারা বেসড অন তাদের রিসার্চ এবং টপ ম্যানেজমেন্টের ওপিনিয়ন থেকে যে তারা একটা কোয়ার্টারলি একটা ক্যাম্পেইন
একটা কন্টেন্ট ডেভেলপ করেছিল এবং তারা অরিজিনাল কন্টেন্টটা প্রমোট করেছিল সোশ্যাল মিডিয়া চ্যানেল অনুযায়ী, যাতে তাদের ইয়েটা হয়, তাদের মার্কেটিং ইয়েতে। এবং তাদের এক্সপেন্সটা ছিল যে তাদের এই কেস স্টাডি রেখার আগ পর্যন্ত তাদের অন্তত $200 তাদের এক্সপেন্স ছিল, ক্যাম্পেইনিং এক্সপেন্সিভ। এবং তাদের রেজাল্টগুলো, যে রেজাল্টগুলো তারা পেয়েছিল সেই রেজাল্টগুলো প্রায় 28 লাখ প্লাস ইমপ্রেশন পাইছিল এবং তারা 0.007 পার পোস্ট তাদের ইমপ্রেশন ছিল এবং 18.5 প্লাস লাখ তাদের টার্গেটেড ইউজার রিচ ছিল এবং তাদের কস্ট ছিল $0.001 তো 5000 ইন্টারাকশন তারা ইন এ মান্থ এবং পার কস্ট ছিল হচ্ছে 0.1 সেন্ট, I mean 1 cent. So this was all the review of the Lakeshare Gulshan Hotel. Fine. Let's have a applause. Very nice. Okay, next আমরা আজকে দেখি 4-5টা শুনি আগে, তারপরে আমরা আলোচনা করব। নেক্সট প্লিজ। কে করবেন বলেন? মাহি করেন, তারপরে শিয়াব সরকার করবেন, তারপরে আমজাদ করবেন। আমরা সবার কাছ থেকেই শুনতে চাই, দেখি 4-5টা, অনেকগুলো কেস শোনা যাবে। মাহি করেন আজকের প্রেজেন্টেশন। এর জন্য কোনো ডক ফাইল কিন্তু প্রিপেয়ার করিনি, কারণ আপনি বলছিলেন মনে হয় যে শুধু করতে। হ্যাঁ ঠিক আছে, এটা প্রেজেন্টেশন আছে, ঠিক আছে, ফাইন, দ্যাটস ফাইন, প্রিটি ফাইন। এখন থেকে ভাইয়া কোনো ডক ফাইল লাগবে না, আপনারা শুধু ক্লাসের যা বুঝেছেন, what we have understood on class 7 or 8 with the date, হ্যাঁ ডেট দিয়ে বলবেন, জাস্ট সিনপসিসটা লিখে দিবেন যে এতটুকু বুঝেছি, according to the class we have understood that much. পরে আর কিছু আমি কি এখানে একটু কথা বলতে পারি? এখানে আমার একটু of course। তো আমরা প্রতিদিন ক্লাসের স্যার যে এটা দেন, মানে আমাদের যে অ্যাসাইনমেন্ট দেন, সেটা পরের দিন ক্লাসে, মানে আজকে যেটা করতে হবে যে আজকের ক্লাসেরটা আমরা আজকের ক্লাসে যেটা হচ্ছে পরের দিন আমরা লিখবো। তাহলে তো আগে স্যারকে আমাদের যেটা অ্যাসাইনমেন্ট দিবেন সেটা অবশ্যই তার উপরে একটা লেকচার দিয়ে দিতে হবে, সেটার উপরে আমরা বুঝাতে পারিনি সুফিয়া আপু। যেমন আজকে ভাইয়া আপনাদের মানে এই যে নিচ্ছেন, স্ট্র্যাটেজিক কেস স্টাডিটা নিচ্ছেন, আপনাদের সবার বা একটা দুইটা কেস স্টাডি করার পরে ভাইয়া হয়তো আপনাদেরকে কিছু শেখাবেন, কিছু বুঝাবেন, এই জিনিসটা করা উচিত, ওই জিনিসটা করা উচিত না, এটার উপর ফোকাস করা উচিত, ওটার উপর ফোকাস করা উচিত না, এই জায়গায় ল্যাকিংস ছিল, ওই জায়গায় ল্যাকিংস ছিল না, এই সব জিনিস বলার পরে আপনারা 2-3টা কেস স্টাডি দেখে এবং ভাইয়ার যে এখানে যে ক্লাসটা হবে, ভাইয়া যা শেখাবেন সেটার উপর একটা বেসিক সিনপসিস লিখবেন, মানে সারমর্ম, ছোট্ট কথায় সারমর্ম। এটা কি এই ক্লাস থেকে শুরু হবে? মানে হ্যাঁ, এই ক্লাস থেকে। মানে আমরা কি নেক্সট দিনও কেস স্টাডির উপরেই লিখবো? নেক্সট দিন আপনারা আজকে যে যারা যারা প্রেজেন্টেশন দিচ্ছে, হ্যাঁ তাদের উপর তো ভাইয়া কিছু কমেন্ট করবে। তো কেস স্টাডি কোন জিনিসটা আপনার খেয়াল রাখা উচিত, কোন জিনিসটা খেয়াল রাখা মানে কোন জিনিসটা মানে এত বেশি এমফাসাইজ করা উচিত না, কোন জিনিসটার উপর এক্সট্রা এমফাসাইজ করা উচিত, হ্যাঁ কোন জিনিসটা বাদ দেওয়া উচিত, এরকম কিছু ইনস্ট্রাকশন তো ভাইয়া অবশ্যই দিবেন না? সেই জিনিসগুলো আপনারা নিজেদের ভাষায় লিখবেন এবং আপনারা এই কেস স্টাডি যারা 3টা-4টা যারা যতটুকু দিচ্ছেন আপনারা এখানে প্রেজেন্টেশন, তাদের প্রেজেন্টেশন থেকে আপনাদের কি ভিউটা হলো, আপনারা কি আন্ডারস্ট্যান্ডিং করলেন লোকাল কেস স্টাডি এবং ইন্টারন্যাশনাল কেস স্টাডির ক্ষেত্রে, বাস দ্যাটস ইট। ধরেন আপনারা বলবেন ডিফারেন্সেস বিটুইন দ্য কেস স্টাডি অফ লোকাল অ্যান্ড গ্লোবাল ইন্ডাস্ট্রি, ওখানে 3-4টা পয়েন্ট লিখে দিলেন, এতটুকুই, এর বেশি কিছু দরকার নেই। তো আমরা জাস্ট দেখতে চাই যে আপনারা বুঝেছেন কিনা, দ্যাটস অল। আমি আরেকটু ক্লিয়ার হতে চাই, যেমন ধরেন আমি আজকে কেস স্টাডির উপরে স্টাডি করে প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট আমি করলাম, এরপরে আমার ওটার কারেকশন যেটা আসবে, স্যার যেটা দিবেন, আমি কি নেক্সট দিন ওটার উপরে আবার করব? মানে কারেকশন যেটা স্যার দিবেন ওটার উপরে আবার করছি। ইটস নট অ্যাকচুয়ালি কারেকশন সুফিয়া আপু, what I am trying to say, ভাইয়া অনেক কেস স্টাডি দেখেছেন, হ্যাঁ সেটার উপর আপনাকে যা শিখাবেন
ওইটা কি মানে ক্লাসের রিভিউ দিব আগে আমরা ক্লাস থেকে কি শিখতে পারবো? রাইট কাইন্ড অফ দ্যাট, যে ভাইয়া কিছু শিখাবেন আপনাদের। রিপোর্ট আপু মনে একটা এক্সাম্পল দেন, যেমন ধরেন আমরা অলরেডি একটা প্রেজেন্টেশন দেখলাম এবং ভাইয়া কিছু কমেন্টস করলো, তাহলে এক্ষেত্রে কি বলা উচিত ছিল? আপনি এখন একটা এক্সাম্পল। তখন আপনার দুইটা বা তিনটা প্রেজেন্টেশন হয়ে যাবে, ভাইয়া ইন টোটাল একটা জিনিস বলবে নিশ্চিত। সেটাই আপনি কি লিখবেন এখন, কি বলবেন? সেক্ষেত্রে আপনারা লিখবেন যে ফর লোকাল কেস স্টাডি, we have understood which points are important. which point না, আপনি বলেন না, একটা एग्जांपल দেন এখন। ভাইয়া আপনাদের এইমাত্র কি বললেন একটু বলেন, আপনাকে কি মানে কেস স্টাডি ক্ষেত্রে কি বললেন আপনি বলেন। আপনিও শুনছেন না, এখন দুটো লাইন বলেন যে আমি একসাথে শুনছি এবং কাজ করছি, আপনি বলেন না, একটা বলেন। এই স্লাইডটাতে আপনি এই পয়েন্টগুলো আপনি পাইছেন, এরকম একটা एग्जांपल দেখতে যাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, যেমন ধরেন মোস্তফা জাভেদ ভাই অরেঞ্জ কালার ইউজ করেছেন, হ্যাঁ আমি জাস্ট একটা সিম্পল কথা বলছি, অরেঞ্জ কালার ইউজ করেছেন যেটা চোখের মধ্যে অনেক লাগে। মোস্তফা জাভেদ ভাই শুনতে পাচ্ছেন? যখন কোনো প্রেজেন্টেশন দেওয়া হবে তখন সামনে যে ক্লায়েন্ট আছে যদি ওটা আপনার ব্র্যান্ড কালার না হয়ে থাকে তাহলে যতটা সুদিং সম্ভব ততটা সুদিং কালার ইউজ করবেন, বরঞ্চ আকর্ষণীয় অ্যানিমেশন ইউজ করবেন যে অ্যানিমেশনটাতে আকৃষ্ট হয়, বাট আবার এত বেশি অ্যানিমেশন ইউজ করে ফেলবেন না যেটাতে ক্লামজি হয়ে যায়। এটা বেসিক প্রেজেন্টেশনের একটা কথা বললাম, তেমন কয়েকটা জিনিস আপনারা লিখবেন, দ্যাটস ইট। বাট এটা কিন্তু নাজমুল ভাই মেনশনই করেনি আছে এই আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি। না এখন একটা জিনিস হচ্ছে হারুন ভাই আমি বলি, সেটা হচ্ছে যে আমরা প্রোগ্রামটাকে কিন্তু আরো রোবাস্ট করতে যাচ্ছি, তাই না? মানে এই যে কথাগুলো বলা হচ্ছে, ধরেন যে এই যে আমি তো মানে সিনথিয়াকে ইনক্লুড করালাম দুটো কারণে, একটা হচ্ছে যে আমার কিন্তু সিনথিয়ার ব্যাপারে কোনো কমপ্লেইন নাই, আমি অ্যাপ্রিশিয়েট করতেছি, বাট আমরা কি করব সেটা বোঝার চেষ্টা করতেছি। মানে আমরা এতদিন করি নাই বলে যে সামনে করব না সেটা কিন্তু না। না ভাই আপনি আমাকে ভুল বুঝেন না, আমরা কিভাবে করব সেটা আরো ক্লিয়ার হতে চাচ্ছি। কিভাবে? আচ্ছা না এটা আমি আরো বলবো। হ্যাঁ আপু যেমন একটা মিসিং বললো যে আমি বলতাম, দেখেন আমি আরো 4-5টা আমি কেন তাড়াতাড়ি করছিলাম, যেহেতু আমার হাতে আর মাত্র 20-25 মিনিট সময় আছে, তা আমি যদি 5-7টা কেস দেখে ফেলতে পারতাম তাহলে আপনাদের একটা ভালো আইডিয়া হয়তো, আমি একটা ব্রস কমেন্ট করতে পারতাম। যেমন এখানে মোস্তফা জাভেদ ভাই যে কেস দিয়েছে এটা একদমই বেসিক হয়েছে, মানে এটা মোস্তফা জাভেদ ভাইয়ের দোষ না, এটা কিন্তু কেস স্টাডি হিসেবে খুব স্ট্রং কোনো কেস স্টাডি না, এখানে কোনো বিগ আইডিয়া নাই, ছোট একটা কেস, একদম ছোট একটা কেস, এটা কোনো কেসই মানে এটা কিন্তু মানে খুবই হুদাই কেস আর কি, একদম ফ্র্যাঙ্কলি বললাম আর কি। এটা কোনো মানে এটা মানে এজেন্সির দোষ দিচ্ছে না বা কাউকে দোষ দিচ্ছে না, কিন্তু আমি যদি কেস হিসেবে বলি তাহলে এটা একটা হুদাই কেস, মানে বিষয়টা বুঝতে পারছেন? আমার এত ইমপ্রেশন পাইছি, এটা আমার কোনো কেপিআই না, আমি একটা কেপিআই হইতে পারে কিন্তু দিস ইজ নট দ্য আলটিমেট কেপিআই। হ্যাঁ আপনারা জানেন যে কেপিআই মানে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এখানে আমার যদি বলতো যে না আমি 3 মাসে আমার এখান থেকে আমি আমার এর আগের মাসে আমার প্রতি মাসে সেল হয়তো 20 লাখ টাকা, ঠিক আছে, কিন্তু আমার এই ক্যাম্পেইন করার পরে আমার এই সেল এত মানে ওভার টাইমে এই সেলস হয়েছে, তাইলেও একটা কথা ছিল, ঠিক আছে, কিন্তু এটা তো কোনো কেস মানে আপনার এটা কোনো কেসই হয়নি আমার কাছে আর কি। এটা আমি বলতাম, আমি আরো 4-5টা দেখার পরে তখন আমি আপনাদেরকে বলতাম যে এটা। আবার সিনথিয়া যেটা বললো কালার সেন্স, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনারা কর্পোরেটে কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, আমাদের দেশে ফ্রিল্যান্সাররা কেন কম টাকা পায় আপনারা তো অলরেডি বুঝতে পারছেন, কারণ আমরা শুধু অল্প জ্ঞান নিয়ে আসলে কাজ করার চেষ্টা করি। আর আমাদের দেশে আসলে এই সেক্টরগুলোতে মানে দুটো প্রবলেম হয়ে গেছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে একাডেমির মিল নাই। ধরেন আপনি যদি বাংলাদেশের ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, ডিজিটাল মার্কেটিং, বাংলাদেশে এমন কোন ইউনিভার্সিটি আছে যে ডিজিটাল মার্কেটিং এ কে পড়াবে বলেন? এখানে বই পড়ে থিওরিটিক্যালি অনেক কিছু করা যায়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আপনাদের এসে দেখতেছেন যে জিনিসটা পুরো ডাইভার্স একটা জিনিস। এখানে একাডেমি এবং প্র্যাকটিশনার দুটোর কম্বিনেশন হতে হয়, আদারওয়াইজ কিন্তু আপনি ভালো করতে পারবেন না। এম আই রাইট? বিদেশে আছে আপনি আমেরিকাতে যান, ইন্টারনেট সায়েন্স আছে, অ্যানালিটিক্স এর উপরে মাস্টার্স আছে, সবগুলো মানে এগুলোর উপরে মাস্টার ডিগ্রি আছে, আমাদের দেশে কিন্তু নাই। সো আমরা সেইটাকে একটা রিশেপ করে ওই জায়গাতে নিতে যাচ্ছি আসলে। এই জন্য কিন্তু আমাদের প্রোগ্রাম আমরা ডে বাই ডে কিন্তু এটা ইমপ্রুভ করার চেষ্টা করছি, মানে স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করছি। আচ্ছা আমরা না করি, আমরা পরের ইয়েতে যাই, আমরা আলোচনা মানে আমি 9:15-তে বের হয়ে যাব।
নেক্সট কেস শিয়াব সরকার প্লিজ, তারপরে মায়ের কাছে চলে আসবো। শিয়াব আপনি একটু কেস রিভিউ দেন। এক্সট্রিমলি সরি, আমার অ্যাকচুয়ালি কেস স্টাডিটা করা হয়নি, আমি নেক্সট ক্লাসে করে ফেলবো। আচ্ছা আচ্ছা, বাট জমা দিয়ে দিয়েন। হ্যাঁ ঠিক আছে, নেক্সট প্লিজ মাহি। নাজমুল ভাই, আমি গত 5-6 দিন যাবত খুবই অসুস্থ আর কি, যার কারণে আমি গত প্রেজেন্টেশনটাও করতে পারি নাই, ইভেন আজকেরটাও করতে পারি নাই। ইনশাআল্লাহ চেষ্টা করবো যে সামনের বার থেকে আপনার কন্টিনিউ করতে আবার। ওকে ওকে, নেক্সট আসিফ সিদ্দিকী। আসিফ সিদ্দিকী। জি ভাই, আমি এক্সট্রিমলি সরি ভাই, আমার আসলে রেডি করা হয়নি ক্লাস, আমার ইউনিভার্সিটি ক্লাস চলতেছে তো আমাদের আজকে ল্যাব ছিল সকাল 8:50 থেকে 5টা পর্যন্ত আমার থাকা লাগছে ক্লাসে। আচ্ছা ওকে ফাইন, নেক্সট প্লিজ নেক্সট। কে করেছেন এটা বলে শুরু করে দেন, সবচেয়ে ভালো হয়। ভাইয়া কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। হ্যাঁ নেক্সট কে করেছেন আমাদের একটু বলেন যে কে কে করেছেন। মাতাব ভাই কই? মাতাব ভাই তো ভালো করে। হ্যাঁ কিন্তু আমাদের সব ভালো করতে হবে। সুফিয়া আপু করেছেন? হ্যাঁ, আমি শুধুমাত্র স্টাডিটা করেছি, আমি এখনো অ্যাসাইনমেন্টটা করে উঠতে পারি নাই ফুলফিল। স্যার আজকে কি বেটার হতো এটা করলে, যে আমরা আলোচনাটা করে নিই, মানে যেটা আপনি বলেছিলেন, তাহলে মানে আমি বুঝতে পারিনি এখন আমাদের মার্কিংটা অ্যাকচুয়ালি কিসের উপর হবে। আমরা নেক্সট দিন 300 to 400 এর মধ্যে যেটা শুধুমাত্র যেটা বুঝবো ওটা লিখবো, আপু আপনাদের মেইন মার্কেটিং হবে। আপনাদের ভাইয়া যে হোমওয়ার্ক দেবে, এই যে নাজমুল ভাই, এই যে গ্রুপ চ্যাটে যে কাপু বলতেছে যে উনি এটা করছে, উনি প্রেজেন্ট করুক। খাদিজাতুল কুবরা আপু, খাদিজাতুল কুবরা আপু, হ্যাঁ করুক আপু প্লিজ। হ্যাঁ আমি করতে পারি, কিন্তু বাসায় একটু সমস্যা তো। কোনো সমস্যা নাই প্লিজ। মানে আমাদের বাসায় মানে আমার হাজবেন্ড এগুলো বেশি একটু পছন্দ করে না, মানে আমি যেখানে ক্লাসটা করতেছি এটাই অনেক। আচ্ছা, কথা বলাটা উনি মানে বেশি একটা রাতের বেলা পছন্দ করেন। হ্যাঁ হ্যাঁ দেখান 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 দেখান। এটা একটা আসলে একটা আইসক্রিম ফ্যাক্টরি, আইসক্রিমের ব্র্যান্ড। এটা হচ্ছে ফেসবুকের কম্পিটিশনের আয়োজন করেছিল, তাতে করে তাদের ব্র্যান্ডটা রিকল করার জন্য। এতে করে দেখা গিয়েছে যে সামারি বলতে যে অনেকে 2 টাইমসও মানে অ্যাটেন্ড করেছে, বারবার দেখেছে এই অ্যাডটা। করে সামারে অ্যাওয়ারনেস বুস্ট করার জন্য এই ওনারা এটা করেছিলেন। 76% target audience show ads more than 2 times with 19-point lift in ad recall. রেজাল্টটা হচ্ছে 19-point lift in ad recall, 7-point increase in brand awareness, 20% following this campaign. Overall, we have seen our revenues increase by 20% following this campaign. এটা ছাড়াও আমি আরো কিছু কেস স্টাডি করেছি, যেমন কেএফসি তাদের কেএফসি ব্র্যান্ড তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য একটা আইডিয়া শেয়ার করে, সেটা হচ্ছে লিটল মানি, ভুলে গেলাম জিনিসটা, লিটল মানি চালায় এবং সেটা খুব সাকসেসফুল। লিটল মানি বিগ ফান, ইয়েস লিটল মানি বিগ ফান। তাদের অথবা একজন টাকা নেই, সে ডায়মন্ডের আংটি কিনতে পারছে না, কিন্তু ছবি এঁকে ডায়মন্ডের ছবি এঁকে একজন হাতের মধ্যে একটা আংটি পরেছে আর কি, এরকম একটা করে তারা ব্র্যান্ড প্রমোশনের জন্য একটা প্রচারণা। তারপর আরেকটা কেস স্টাডি দেখেছি যে সেখানে ব্র্যান্ড প্রমোশনের জন্য পরে ভুলে গেলাম,
এরকম আমি বেশ কয়েকটা কেস স্টাডি দেখেছি, 4টা কেস স্টাডি দেখেছি। সেখানে এটা ছিল আমার। আরেকটা ছিল যে নেসক্যাফ বুস্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস 6% ফর নিউ কোল্ড কফি প্রোডাক্ট। নেসলের একটা প্রোডাক্ট ছিল, সেখানে ওরা একটা কিটক্যাট চকলেটের উপরে একটা কেস স্টাডি করেছিল। সেটাতে দেখানো হয়েছিল যে তারা একটা গেম তৈরি করছিল, একটা ভিডিও গেম তৈরি করছিল। সেটা মানে কোনো কিছুই তারা শুধু ওই ইউটিউবে একটা ভিডিও গেম তৈরি করেছিল এবং নিচে শুধু বিভিন্ন অ্যাড ছিল কিটক্যাটের, আর কিছুই ছিল না। কিন্তু এতে করে বিভিন্ন ধরনের যারা গেম খেলতে পছন্দ করে ওই এজের দর্শকরা খুব আকৃষ্ট হয় এবং তাদের এটা অনেক নাম করে। এগুলো একটা কেস স্টাডি করেছি। ওকে, আর কেউ কিছু করবেন? নাজমুল ভাই, মাহতাব বলছি, একটু কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, আমাদের এখানে সবাই যেটা হচ্ছে ব্র্যান্ডের কোনো একটা স্পেসিফিক ক্যাম্পেইন নিয়ে স্টাডিটা হচ্ছে, আমাদের কি এটা করার কথা ছিল নাকি আমাদের কোনো ব্র্যান্ডের তাদের মার্কেট ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা নিয়ে অ্যাসাইনমেন্টটা ছিল? এটাই মানে ছিল হচ্ছে যে তারা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কেস স্টাডি হয় না, মানে ধরেন যে নাজমুল ভাই আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ প্লিজ বলো। একটু অ্যালাউ করেন। কেস স্টাডি বলতে বেসিক্যালি যেটা বোঝায়, আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি ভাইয়া এবং আপুরা, সেটা হচ্ছে আপনারা কোনো একটা ইন্ডাস্ট্রি বের করবেন, এই ইন্ডাস্ট্রিটা একদমই লসে যাচ্ছে বা এই মুহূর্তে তাদের রেভিনিউ জেনারেট হচ্ছেই না। they want to do something in digital marketing, হ্যাঁ, যেটাতে তাদের রেভিনিউ জেনারেট হবে, তারপরে ব্রেক ইভেনে আসবে, তারপরে তারা প্রফিট দেখতে পাবে। এটাই তো সিস্টেম বিজনেসের, তাই না? তো আপনারা এরকম কোনো কেস স্টাডি করে নিয়ে আসবেন যেটা একদমই চলছিল না, জিরোতে চলছিল, তারপরে তারা ডিজিটাল মার্কেটিং এর থ্রু এমন কিছু স্টেপস নিয়েছে, ইনোভেটিভ স্টেপস, যেটার কারণে তাদের রেভিনিউ জেনারেট হওয়া শুরু করেছে এবং এখন তারা একটা মোটামুটি ভালো পজিশনে অথবা অনেক বড় একটা পজিশনে চলে এসেছে। am I clear? একটু ইন্টারফেয়ার করতে যাচ্ছিলাম এখানে। জি। আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন যে এমন একটা কোম্পানি যারা মানে রেভিনিউ দিক থেকে ডাউনগ্রেডে ছিল, তাদের উপর স্টাডি, তাই তো? মানে যারা জিরোতে ছিল কিন্তু ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাকে ইউজ করে তারা রেভিনিউটা জেনারেট। এমন ভাই নট নেসেসারি জিরোতে থাকবে, মানে তাদের খুব খারাপ অবস্থা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ব্রেক ইভেনও নাই, বরঞ্চ লস হচ্ছে এমন অবস্থা। বাট দে হ্যাভ টেকেন সাচ কাইন্ড অফ innovative action on digital marketing and they have started creating revenue and now they are at least going through their break even position. Am I clear? আমরা যতটুকু বুঝি যে মূলত ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাকে এখন আসলে সময়ের সাথে মানুষ অ্যাডাপ্ট করার জন্য এটাকে অ্যাকসেপ্ট করতেছে বা যাচ্ছে। মূলত যারা বিজনেস আগে থেকে করতেছে যদি মার্কেটে সাস্টেইন করতে না পারে, তাহলে নতুন সময়ের সাথে ডাইভার্সিফিকেশন বা নতুন একটা টেকনোলজি একটা অ্যাডাপ্ট করার মতো দিতে যাবে না, রাইট না? আমাকে আগে বিজনেস টিকাইতে হবে, আমাকে আগে থাকতে হবে টিকে, তারপরে না আমি হয়তো সময়ের সাথে টিকে থাকার জন্য হয়তো এরকম কোম্পানির খুব কম হবে। আপনি যেটা বললেন আমার ধারণা একটু কম হবে। ইয়ামুল ভাই, আমি একটা কথা বলি, আমি গত ক্লাসে কিন্তু আপনি তো ছিলেন মেবি গত ক্লাসে, রাইট? না, আমি গত ক্লাসে ছিলাম না, আমি গত ক্লাসে প্রেজেন্ট ছিলাম না। এই জন্যই আর কি কনফিউশনটা হয়েছে। বিষয়টা হচ্ছে কি, আমরা গত ক্লাসে অন্তত 3 থেকে 4টা কেস নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? মানে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে কিভাবে তারা আপনার হচ্ছে বেনিফিটেড হয়েছে সেটা নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং আমরা অনেকগুলো কেস দেখেছিলাম। সো আমি বলেছিলাম যে আপনারা দুটো কেস রিভিউ করবেন, মানে দুটো কেস আপনাদেরকে স্টাডি করতে হবে, লোকাল এবং ইন্টারন্যাশনাল, ঠিক আছে? যে এবং আপনার যখনই একটা কেস লিখছে, মানে যারাই লিখেছে, প্রথম ছিল ধরেন যে মানে কেসটা মানে অবজেক্টিভটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড অফ দ্য কেস, মানে অবজেক্টিভ না, ব্যাকগ্রাউন্ড অফ দ্য কেস, মানে এই কেসের ব্যাকগ্রাউন্ডটা কি, ঠিক আছে? যেমন আমি আপনাকে একটা কেস বলি, আমাদের নিজেদের কেস বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে ধরেন যে আমি আপনার গ্রিনাডিকের কেস তো আপনাদেরকে মনে হয় বলেছি আমি।
আমি মনে করেন যে আলফা গ্লোবাল যেটা এইটার আমি রিসেন্ট আপনাদেরকে কেস বলি আমি। তো কেসটা কি দেখেন, সেটা হচ্ছে যে মানে আলফা গ্লোবাল যখন আমাদের এই কোভিড এর এই স্ট্যাটাসটা মানে কোভিডটা যখন শুরু হয় তখন বেসিক্যালি তারা আপনার হচ্ছে যে তারা বেসিক্যালি আপনার কি বলে এটাকে তারা আপনার হচ্ছে দারাজে সেল করতে শুধুমাত্র, ঠিক আছে। এবং দারাজে তারা ফ্ল্যাগশিপ ইয়ে ছিল বেসিক্যালি পার্টনার, রাইট, ঠিক আছে। তো তখন প্রবলেমটা কি দেখেন, মানে কেসটা কি, মানে কেসটা ছিল যে ধরেন যে আমরা নিশ্চয়ই এটা লিখবো না যে দারাজের প্রবলেম কি ছিল, সেটা কিন্তু আমরা কেসে লিখবো না। তো তখন আমাকে ক্লায়েন্ট আমাকে বললো যে ভাইয়া আমি তো আসলে দারাজে একটা জিনিস আমি যদি সেল করি তাহলে দেখাচ্ছে যে আমি 1 মাস পর আমার ক্যাশ হয়। উনি একজন ডিস্ট্রিবিউটর, মানে ডিস্ট্রিবিউটর মানে উনি আপনার হচ্ছে যে মানে উনি একজন ইম্পোর্টার, উনি ডিস্ট্রিবিউট মানে উনি আপনার ইয়ে করে বেসিক্যালি আপনার ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করে, কেমন। তো যেটা হলো, তো তখন আমরা অ্যানালাইসিস করলাম যে আসলে দাম তো অনেক, প্রোডাক্টের দাম তো অনেক। তো আমরা তখন এবং আমাদের একটা ওয়েবসাইট বানাইতে ইট টেকস লট অফ টাইম, এবার আমরা এখন ওয়েবসাইট ডেলিভারি দিতে পারি নাই, হয়তো আপনার আরো 5-6 দিন আমাদের লেগে যাবে ওয়েবসাইটটা ফাইনালাইজ করতে। তো আমরা তখন কি করলাম, আমরা তখন একটা চ্যাটবট ওখানে বসালাম, চ্যাটবট বসিয়ে প্রত্যেকটা ব্র্যান্ড অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো ওখানে প্লেস করলাম। প্লেস করার পরে আমরা কিছু টার্গেট করলাম আপনার, এবং আমরা প্রতিদিন ধরেন $10 একটা ক্যাম্পেইন লঞ্চ করলাম। এবং সেখানে আপনার কিছুদিন গেল, প্রথম আপনার ঈদের আগে তারা খুব ভালো সেল পেল। ঈদের পরে এসে তারপরে ক্লায়েন্ট আমাদেরকে বললো যে তারা সেল পাচ্ছে না, ঠিক আছে। তো আমরা তখন কি করলাম, আমরা তখন আপনার চ্যাটবটে আমরা তখন কিছু কারেকশন করলাম, ঠিক আছে, কিছু আপনার হচ্ছে যে কিছু সিস্টেমেটিক কারেকশন করলাম, স্ট্র্যাটেজিক্যাল কিছু জিনিস আমরা করলাম, যেটা আপনাদের সাথে মনে হয় কিছু জিনিস আলোচনা হয়েছে। এরপরে অডিয়েন্সটা ঠিক করলাম এবং দেখা গেল যে তার প্রথম মাসেই আমাদের ক্যাম্পেইনের প্রথম মাসেই তারা প্রায় 15 লক্ষ টাকা সেল করেছে। এবং তারপরে কি হলো, আমরা আবার একটু এডিট করলাম, স্ট্র্যাটেজি মেক করলাম, ওয়েবসাইট কিন্তু এখনো রেডি না। তারপরে আমরা হচ্ছে যে তাকে মানে আমরা এবার এসে হচ্ছে আপনার হচ্ছে যে এই মাসে আপনার আমাদের প্রথম 4 দিনে আমাদের ওই অর্গানাইজেশনের সেল হলো অ্যারাউন্ড 5.5 লক্ষ টাকার মতো, ঠিক আছে। তো এই যে একটা কোম্পানি, এবং এর মধ্যে দেখেন এর মধ্যে তার দারাজের ফ্ল্যাগশিপ স্টোরটা ক্যান্সেল হয়ে গেছে, তারপরে হচ্ছে যে ধরেন সে দারাজ থেকে সেল পাচ্ছে না, কেমন। অর্থাৎ এটা তো আমরা কেস লেখার সময় নিশ্চয়ই বলবো না দারাজ, আমরা বলবো যে হি ওয়াজ কানেক্টেড উইথ অ্যান অনলাইন মার্কেট প্লেস, এবং অনলাইন মার্কেট প্লেসের ক্ষেত্রে সে কি প্রবলেম ফেস করতো, সে তার টাকাটা পাইতে দেরি হইতো। এটা কিন্তু রিয়েল বিজনেস কেস। আমরা কিভাবে সলিউশন দিলাম, আমরা তখন ইমিডিয়েট সলিউশনের জন্য, এবং ক্লায়েন্ট বললো যে আমার এখন পিক টাইম, আমাকে এখন বেচতে হবে। সো আমরা তাকে একটা ইমিডিয়েট যেটা ইজি সলিউশন আমরা সেটা দিলাম, এবং আমরা লং টার্মের জন্য আরেকটা সলিউশন আমরা তার জন্য রেডি করলাম। তাহলে এটাই কিন্তু একটা কেস বেসিক্যালি, যে চ্যালেঞ্জ কোথায় ছিল, আমার ব্যাকগ্রাউন্ড কোথায় ছিল, ব্যাকগ্রাউন্ড কি ছিল, যে সে পয়সাটা রেগুলার পাচ্ছে না। তাহলে সে যে পয়সাটা রেগুলার পাচ্ছে না, এটা কিন্তু তার ক্যাশ ফ্লো যখন ডাউনে থাকছে তখন তার জন্য কিন্তু ব্যবসা রান করা ডিফিকাল্ট। সুতরাং এটা কিন্তু একটা কেসের মানে কেস কি আসলে, সো দ্যাট ইজ এ রিয়েল বিজনেস কেস। এবার আমাদের কাছে আরো কিছু কেস আসছে, ধরেন আমাদের কাছে এখন গতকালকে আমরা একটা কেস নিয়ে কাজ করছি। ধরেন একটা লোক আপনার হচ্ছে যে ধরেন রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করে, এখন তার কোম্পানি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো জানে না, তারা ট্র্যাডিশনাল মার্কেটিং করে আসছে। তো তারা কি করলো, তারা এখন তার ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং করবে না। এখন ভদ্রলোক কি চিন্তা করলো, ভদ্রলোক চিন্তা করলো যে তাহলে আমি নিজেই করব। নিজে কিভাবে করবে, নিজে করতে গেলে তো একটা এজেন্ট হইতে হবে। এবার তাহলে আমরা এটা একটা কিন্তু আরেকটা কেস, যে আমাকে ব্র্যান্ড করতে হবে আমার কোম্পানির জন্য, আমি ব্র্যান্ড হবো, আমার প্রোডাক্ট আমি সেল করবো, সেটা কিন্তু একটা ডিফারেন্ট কেস। তার মানে এটা কিন্তু বিজনেসের কেস টু কেস। যেমন আপনারা দেখেন আমরা বললাম যে আমাদের অনেক প্রোডাক্ট সেল হচ্ছে না, আপনার এই যে 2999 টাকার প্রোডাক্ট, তারপরে হচ্ছে যে আপনার ই-কমার্সের প্রোডাক্ট, এগুলো আমাদের ভালো সেল হচ্ছে না। তখন আমরা কি করলাম, আমরা তখন চিন্তা করলাম যে ঠিক আছে আমরা এই প্রোডাক্টটা একটু সুন্দর করে করব, ঠিক আছে। এবং হচ্ছে দেখেন আমরা তখন কি করলাম, আমরা তখন একটা ক্যাম্পেইন ডিজাইন করলাম, যে আমাদের তখন তাহলে আমাদের প্রমোশন ঠিক নেই, প্রোডাক্ট ভালো আছে, প্রোডাক্টটা হয়তো আরেকটু
এডিট করতে হবে। এবং এখানে আরেকটা ইস্যু কি হয়ে গেছে যে টার্টেলস এর দুই ধরনের প্রোগ্রাম, 499 টাকার একটা প্রোগ্রাম আর আরেকটা প্রোগ্রাম আছে বদলে ফেলো নিজেকে 18,000 টাকার প্রোগ্রাম। এই প্রোগ্রাম দুটো খুব ভালো চলতেছে, কিন্তু ইন বিটুইন যে প্রোগ্রাম সেটা ভালো চলছে না। এটার মানে কি? মানে অনেকে মানুষের ধারণা হয়ে গেছে টার্টেলস এর ট্রেনিং মানেই 100 200 300 মানুষ 400 মানুষ ট্রেনিং করে। এই জন্য আমরা কি করলাম, এই জন্য আমরা নতুন ক্যাম্পেইন ডিজাইন করলাম যে এবার কি করবো, এবার হবেন নাকি মাস্টার, মানে এটা আসলে মাস্টার টাইপের প্রোগ্রাম, একটু মাস্টারি প্রোগ্রাম, ঠিক আছে? আমরা এটা দিয়ে আমার এই যে অডিয়েন্সদেরকে বোঝাবো যে এটা একটা মাস্টারি প্রোগ্রাম আসলে, ঠিক আছে? ক্যাম্পেইন বা কেস কখন হয়? কেস হচ্ছে রিয়েল কোনো কিছু নিয়ে যখন কাজ করা হয়, এগুলো রিয়েল কেস স্টাডি। যারা বিবিএ তে পড়ে তারা কিন্তু অনেক কেস সলভ করে। দেখবেন যে একটা বিজনেস 25-30 বছর ধরে রান করতেছে, এটা একটা ফ্যামিলি ব্যবসা ছিল, এরপরে এই হইলো, এই ইস্যু হইলো, এবং সেখানে অনেক লিগ্যাল প্রবলেম তৈরি হইলো। তারপরে সেটা কিভাবে একজন কনসালটেন্টের কাছে যাওয়া হইলো, তাকে বলা হলো দিস ইজ দ্য কেস, এই কেসটা তুমি সলভ করো। তো একটা জিনিস হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে আসলে কেসই সলভ করতে হবে, ঠিক আছে? আমাদের দেশে এখনো কেস বেসড ডিজিটাল মার্কেটিং কিন্তু সবাই করছে না। হ্যাঁ, ডেটা ড্রিভেন আমরা বলছি, সবাই বলে যে হচ্ছে যে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছি, এটা এত রিচ হইছে, এত লাইক হইছে, আরে ভাই এগুলো দিয়ে আগে আমি মুড়ি মাখায় খাবো নাকি? নো, আমার কতগুলো, এগুলো তো আমার দরকার আছে, কিন্তু আমার কতগুলো সেল হলো সেটাও কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট। কনভার্সন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, এম আই রাইট? একটা কেস বলতে আসলে আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। গত ক্লাসে যারা ছিলেন তারা হয়তো দেখেছে যে আসলে কেস বলতে আমরা আসলে কি বোঝানোর চেষ্টা করেছি। আমার আর 4 মিনিট আছে হাতে, তবে আমি খুবই আজকে মানে আমি খুব কষ্ট পেয়েছি যে আপনাদের একটা সিম্পল একটা কাজ দিয়েছিলাম রিভিউয়ের। এই ক্লাসটা আমরা নেক্সট দিন আবার করব, আপনারা সবাই 2টো করে রিভিউ আবার ফাইনাল করবেন, এবং আমরা একটু কোয়ালিটিটা মেনটেন না করলে আসলে আপনাদের জন্য সমস্যা তৈরি হবে এবং আমাদের জন্য আসলে সমস্যা তৈরি হবে, ঠিক আছে? তো আমরা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে চাই। আমি খুবই দুঃখিত, নেক্সট দিন অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আমরা, মানে অ্যাটলিস্ট 1 আওয়ার আমরা কেস নিয়ে কথা বলবো, 30 মিনিটস আমরা হচ্ছে কালার সাইকোলজি নিয়ে কথা বলবো, এবং তারপরের 30 মিনিটস হচ্ছে আমরা বেসিক্যালি আমরা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে কথা বলবো। এই 3টা জিনিস আমরা নেক্সট দিন আমরা করব। ভাই আজকে তাহলে আমি ওই বিজেএমআই এর ইয়েটা না দেই, কোনটা? এটা নিয়ে মানে ওনাদের যে লোকাল এবং গ্লোবাল বেসিক কেস স্টাডি ওইটা নিয়ে কাজ করব। রাইট, তাহলে এই কম্পিটিশনটা তাহলে এটা আপাতত অফ রাখো। আপাতত অফ রাখি ভাইয়া, কারণ হচ্ছে যে প্রেসার হয়ে যাবে, কারণ না হলে তো কনফিউজড হয়ে যাবে সবাই, বা এত চাপ নিতে পারবে না, রাইট? সো আমার মনে হয় যে আপনারা কেসটা সবাই প্লিজ মানে অ্যাসাইনমেন্ট গুলোতে একটু গুরুত্ব দেন, কারণ একটু কেসের একটু রেফারেন্স দেন কয়েকটা। রেফারেন্স না এই যে দেখেন, এটা হচ্ছে যে আমি কিন্তু অলরেডি সেদিন পড়াইছি ভাই, আমি বাংলাদেশের একটা রেফারেন্স দিচ্ছি। স্বপ্ন কিন্তু প্রায় 50 কোটি টাকা লসে ছিল, জানেন কিনা জানি না ভাইয়া। এসিআই এর যে সিস্টার কনসার্ন স্বপ্ন, হ্যাঁ, অনেক লসে ছিল, এখন কিন্তু ব্রেক ইভেনে চলে আসছে। সাব্বির ভাই ওটার সিইও হওয়ার পরে ব্রেক ইভেনে চলে আসছে, দেখেন তো কেমনে আসছে। আমি একটু ইন্টারাপ্ট করি, মাহতাব বলছি। জি নাজমুল ভাই যেহেতু চলে যাবেন, নাজমুল ভাইয়ের কাছে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে নাজমুল ভাইয়ের কথার উপলক্ষে, নাজমুল ভাই যদি অ্যালাউ করেন। প্লিজ স্যার প্লিজ। আপনি বলেছেন আপনাদের ক্যাম্পেইনিং এ মানুষ ভাবছে যে আপনাদের কোর্সগুলা অনেক লোক একসাথে করে, এটা কি আপনারা পজিটিভলি নিচ্ছেন না নেগেটিভলি নিচ্ছেন, বা আমাদের কাস্টমাররা কি নেগেটিভলি নিচ্ছে নাকি? মানে কাস্টমাররা মানে এটাকে মানে নেগেটিভ বলতে কি, মানে তারা চিন্তা করছে 499 টাকাও যেরকম অনেক লোক একসাথে করছে, আমার মনে হয় যে এই প্রোগ্রামগুলোতে আমরা অনেক লোক একসাথে করব। আচ্ছা, তাহলে আমি কি একটা কথা বলতে পারি, যখন আপনারা বড় কোর্সগুলা করছেন বা অন্যান্য কোর্সগুলা, ওইখানে একটা শব্দ কি অ্যাড করা যায়, সিটস লিমিটেড, এতগুলো নেওয়া হবে? হ্যাঁ, ওইটা আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করে আমরা ওইখানে ওগুলো আমরা ইয়ে করে দিব, মানে আপনারা হচ্ছে কারণ এই জিনিসটা যদি প্রবলেম মনে করেন, তাহলে যখন আপনাদের ওই শর্ট ইকোনমি কোর্সগুলো আছে সেখানে বোধহয় এই ব্রিফটা আসা উচিত যে ওই কোর্সটার জন্য আমার এতটা সিট। আপনি খুবই চমৎকার মানে ইনপুট দিয়েছেন, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি আপনাদেরকে কি আমি একটা ইয়ে দিয়েছিলাম কিনা আমি জানি না, আমি অলরেডি ইয়েকে দিতে বলেছিলাম, একটা সেকেন্ড, এটা দিয়েছে কিনা আমি জানি না। দ্য কিউরিয়াস কেস, এটা কি আপনাদেরকে দিয়েছিলাম?
আচ্ছা আমি একটা না ভাইয়া দেওয়া হয়নি। ইভ্যালিড হ্যাঁ দিয়েছি, দেওয়া হয়নি ভাইয়া। না আমাদের গ্রুপে দেওয়া হয়নি। আমি এখনই আমাদের গ্রুপে মানে বলতে ফেলো নিজেকে গ্রুপে এই কেসটি পড়ার জন্য অনুরোধ করছি। মার্ক অনুপম মল্লিক ওনার এটা আর কি করেছিল দেখছিলাম। আমি অলরেডি একটা ক্যামেল ইউনিকর্ন এই কেসটা পড়ার জন্য আমি অনুরোধ করছি, ঠিক আছে? আপনারা একটু কাইন্ডলি এটা ভাই তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমাদের হোমওয়ার্কটা কি থাকতেছে যে কেসের উপরে দুইটা কেস স্টাডি থাকতেছে, কেস স্টাডি থাকতেছে এবং কেসে আমাদের তো প্রত্যেক ক্লাসে 10 মার্ক করে থাকে তাই না? তাহলে আমাদের এই ক্লাস তো আমাদের কেস আমরা পাইলাম না, সুতরাং এই দুটো ক্লাস মিলে আমরা 20 মার্ক করে দিলাম, ঠিক আছে? এইবার কেসটা তাহলে ভাইয়া এই আগামী ক্লাসের শুধুমাত্র প্রেজেন্টেশন, কোনো ডকুমেন্ট তো লাগবে না? না এখন তো ডকুমেন্ট আমরা নিচ্ছি না, অলরেডি তো সিনথিয়া বলে দিচ্ছে আপনারা শুধু প্রেজেন্টেশনটাই করেন, কিন্তু এটা ইউনিক আপনার কেসের রিভিউ করবেন বেসিক্যালি, আপনার কথাও থাকবে রিভিউ কিন্তু একটা জিনিস আমরা একটু বলি, আমি চলে যাবো আর 1 থেকে 2 মিনিটের মধ্যে, আমি ম্যাক্স 9:20 পর্যন্ত থাকবো, কারণ আমার আর কিছু প্রিপারেশন আছে, এই প্রিপারেশন না নিলে আমি প্রোগ্রামে হয়তো অ্যাটেন্ড করতে আমার জন্য ডিফিকাল্ট হবে। তো ঘটনা হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে আপনার যেটা বলতে চাচ্ছিলাম যে কেসটা আপনি যে কোনো কেস যদি ভালো মতো বোঝার চেষ্টা করেন বা আপনি 4টা-5টা কেস যদি পড়েন আপনার কিন্তু একটা ইনসাইট তৈরি হবে না? আমি কিভাবে ইনসাইট দেই, কারণ আমি এগুলো নিয়ে পড়ছি, প্র্যাকটিস করছি, এই যে একাডেমিতে পড়াচ্ছি তাই না? তো আমার কিন্তু অনেক কিছু হচ্ছে, তা আপনাদের সবার কিন্তু একই ঘটনা ঘটছে না, আপনাদেরকে আরো পড়তে হবে, পড়ে সেখান থেকে আপনার কিছু ইনসাইট আছে না? যেমন এখানে জাভেদ ভাই কিন্তু ওখানে বলতে পারতো যে এই কেসের লিমিটেশন কি, জাভেদ ভাই ওই কেসটা রিভিউ করলো, তাহলে জাভেদ ভাই কি ওখানে বলতে পারতো না যে এই কেসের লিমিটেশন কি? নাকি জাভেদ ভাই বলতে পারতেন না? রাইট, বলতে পারতাম। হ্যাঁ, তাহলে সেটা কি নিজেরও কিছু আইডিয়া আসছিল, রাইট, তাহলে সেটা আপনার ইনসাইট হইতো। আমি ওই জিনিসটা দেখছি ভাইয়া যে অ্যাকচুয়ালি ওই ইভেন ক্যাম্পেইন করলো কিন্তু তারা কোনো অর্থের ইয়েটা দেয়নি, কেন দেয়নি এটা এক্স্যাক্টলি। আপনি কি করতে পারতেন? আপনি সেখানে আরো কি করতে পারতেন? আপনি আপনার কিছু প্ল্যান এখানে দিতে পারতেন। আমি এখানে একটা কথা বলি ভাইয়া, জাস্ট একটা কথা বলে আমি চলে যাই, আমিও চলে যাব যেহেতু আর ওটা আমার লাগতেছে না। তো এই একটা কথা হচ্ছে গিয়ে যদি আমরা প্র্যাকটিক্যাল কেস না পাই আমরা কি কেস বানাতে পারি না? বাস এতটুকুই বলার ছিল ভাইয়া। বুঝিনি কি বললাম, বুঝিনি। বললাম প্র্যাকটিক্যাল কেস নলে কেস বানানো যাবে কিনা? হ্যাঁ, নিজেরা আপনারা একটা কেস বানান না, যে আপনারা একটা স্টার্টআপের কথা চিন্তা করতেছেন, সেটাকে কোন ডিজিটাল মার্কেটিং এর কোন ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে কোথায় নিয়ে যাওয়া পসিবল। হ্যাঁ, এটাও হতে পারে। হ্যাঁ, ভার্চুয়াল কেস বানানোর মতো ক্যাপাবিলিটি বা ইয়েটা কি আমাদের এখনো তৈরি হয়েছে? ঠিক আছে, তাহলে না হলে তাহলে আপনারা এইজন্য তো আপনাদেরকে এক্সিস্টিং কেস, তাহলে তো আমি আপনাদেরকে বলতাম যে আপনারা এই কেস সলভ করেন। আমি তো আপনাদেরকে কেস দিলাম যে এই হচ্ছে আপনি কেস স্টাডি করেন, কারণ আপনি যখন অর্গানাইজেশনে কাজ করবেন বা আপনি ফ্রিল্যান্সিং করবেন আপনার এরকম কেস লাগবে না? আপনি 5টা লাগবে। দেখেন ফ্রিল্যান্সাররা কেন বড় হইতে গেলে অনেক ডিফিকাল্টিস ফেস করে, কারণ এটা কিন্তু একটা বিশাল ইন্টিগ্রেটেড সিস্টেম। অনেক ফ্রিল্যান্সার মনে করে ঠিক আছে আমি তো এটা পারতেছি, তারপরে আমার নো, এভরিওয়ান শুড বি এ বিজনেসম্যান। আজকে আমার প্ল্যান ইন্টারন্যাশনালের হেড অফ আইটির সাথে কথা হচ্ছিল, বললো নাজমুল আমি আপনার প্রোগ্রামে জয়েন করব প্ল্যান ইন্টারন্যাশনাল, এবং আমরা এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফান্ড নিয়ে আমরা একটা প্রজেক্ট লঞ্চ করব। আমি তাকে বললাম যে ভাই আমরা ভালো করছি, আমরা এইভাবে কাজ করছি। তো উনি আমাকে বললেন নাজমুল এই কোভিড এর পরে ইচ এন্ড এভরি পিপল প্রত্যেকেই এন্টারপ্রেনার হতে হবে, উদ্যোক্তা হতে হবে, আদারওয়াইজ আমরা টিকে থাকতে পারবো না। সে আমাকে এটা বলল। আচ্ছা যাই হোক, আমরা শেষ করি। এটা কিন্তু রিয়ালিটি, কারণ এখন জব কমে যাবে, বিজনেসে গিয়ে আসতে হবে। আমরা কিন্তু এখন ব্যাকের দিকে চলে যাচ্ছি, ডে বাই ডে খারাপ হচ্ছে। হ্যাঁ রাইট, সো এটা এখন খুব নাজমুল ভাই আমি একটু একটা কথা বলতে চাই, ওই যে নাজমুল ভাই আপনার সময় কথা বলছেন তো, সরি ওই যে আপনি ফান্ডিং এর কথা বললেন না, তো আমার ভাইয়া আমার একটু ছোটখাটো একটু অভিজ্ঞতা আছে, যেটা হচ্ছে আমি আপনার ফ্রেন্ডশিপ এনজিও তে আপনার প্রায় 2 বছরের মতো কাজ করি আর কি ওখানে।
তো আমি আপনার ফ্রেন্ডশিপ এনজিওতে একমাত্র আপনার অনলাইনে ফান্ড কালেক্টর ছিলাম আর কি। ফ্রেন্ডশিপ এনজিওর আপনার 7টা দেশ থেকে আপনার পরিচালনা করতো, আর বাংলাদেশে শুধুমাত্র ওদের অপারেশনটা হতো আর কি, ইউরোপিয়ান এনজিও। তো ওখানে আমি আপনার অনলাইনে আপনার ফান্ড ডোনেশন কালেক্ট করতাম। তো তো আমার আপনার মোটামুটি একটু জানাশোনা অভিজ্ঞতা আছে আর কি এই লাইনে আর কি। তো আপনি যদি এই দিকে ড্রাইভ করেন তাহলে আমাকে আমি ড্রাইভ করব মানে কি, আমরা কি ভাই থ্যাংক ইউ, আপনি ভালো কথা বলছেন। আমি চাই মানে আইটি নিয়ে মানে একটা তো এখানে কাজ করছি, হ্যাঁ বাইরে আমার একটা ন্যাশনাল স্কেলে একটা প্ল্যান আছে। এগুলো আমি আস্তে একটা করে পারছি না, তো একসাথে তো আর সম্ভব না, মানে এটা আমি করব আর কি। ঠিক আছে জি ভাই, অবশ্যই আমিও কাজ করব ইনশাআল্লাহ আপনার সাথে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আমি আজকে বিদায় নেই, আর হচ্ছে সিনথিয়া অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি বিদায় হচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ ওকে নাজমুল ভাই, বেস্ট অফ লাক প্রোগ্রামের জন্য। ওকে 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 থ্যাংক ইউ ভাই। আমি লিভ করছি, লিভ মিটিং। সিনথিয়াকে আমি বানিয়ে দিয়ে যাচ্ছি, বাট আপনারা একটু মানে মনোযোগ দিতে হবে আমার মনে হয়, কারণ আমরা একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছি। সো মানে প্রতিটা দিনই এই যে অল্প অল্প করে শিখবো না, একটা সময় আমরা অনেক দূর আমরা যেতে পারবো। মানে এগুলো একটা সুতা আর কি, আর কিছু না কিন্তু। ওকে নাজমুল ভাই, আমরা রিপোর্ট দেব। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি তাহলে শুরু করি। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি চলে যাচ্ছি আজকে আপাতত। তাহলে আমার কিছু বলার আমি আসলে ইনস্ট্রাকশন গুলো ক্লিয়ার না, এইজন্য বললাম আর কি। সাপোজ আপনি একটা জিনিস অনেক কিছু বললেন না, একটা শেষে আমরা সামারি করি যে অনেক কিছু বলেছি, কেউ কি আমাকে হেল্প করতে পারবেন যে আমি কতগুলো কথা বলেছি আজকে? আপু অ্যাকচুয়ালি উনি বোধহয় এটা বলতে চাচ্ছেন যে আমাদের অ্যাসাইনমেন্টটা অ্যাকচুয়ালি কেমন হবে না হবে, 300 থেকে 400 ওয়ার্ডের মধ্যে হবে, এটা যেমন বলেছেন একটা, বা হচ্ছে অন্য আরো কি কি আছে এই ইনস্ট্রাকশন গুলো, যে আমরা অ্যাসাইনমেন্টটা কিভাবে দিব এবং প্রেজেন্টেশনটা কিভাবে দিব, জাস্ট ইনস্ট্রাক্ট করতে হবে। জি জি রাইট রাইট। এখনো দিইনি অ্যাসাইনমেন্টটা, দিয়েছি ওয়ার্ডের একটা অ্যাসাইনমেন্টও দিয়েছি। আপনি যেমন লিমিটেশনের কথা বলছিলেন, আরো কিছু কিছু পয়েন্টের কথা বলছিলেন, যত ওয়ার্ড এরকম এখন ধরেন ওয়ার্ড করা যাবে না, পিপিটি করতে হবে, সাপোজ লাইক দিস যে করতে হবে না, পিপিটি করতে হবে না, আপনাদের ওয়ার্ডেই সব সময় সাবমিট করতে হবে। যদি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে কত ওয়ার্ডের মধ্যে আপনাদের করতে হবে এবং টপিকটা কি, কিভাবে আপনারা লিখবেন। যেমন আমি একটু আগে বলেছি কিন্তু যে পার্থক্য যখন দিব তখন ছোটবেলায় আমরা যেভাবে লিখেছি, এই পাশে একটা পার্থক্য ও পাশে একটা পার্থক্য, এরকম ভাবে লিখে দিব। আমি কিন্তু এরকম ছোটখাটো ইনস্ট্রাকশন দিচ্ছি। তো যখন আমি অ্যাসাইনমেন্টটা দিব আমি অবশ্যই ওই রিলেটেড নেসেসারি ইনস্ট্রাকশন দিয়ে রাখবো। ওকে আপু, ওকে থ্যাংক ইউ। আর যেটা উনি হয়তো মেবি এটা বলতে চাইছেন যে এরকমই কি যে প্রতিদিন মানে আমাদের স্যার যেমন বলেছেন যে আমাদের প্রত্যেক দিনের ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে। তো ব্যাপারটা কি এরকম হবে নেক্সট ক্লাস থেকে যে যখন অ্যাসাইনমেন্ট বলবেন তখনই করব এরকম? হ্যাঁ, আমি যখন বলবো ওয়ার্ড অ্যাসাইনমেন্ট জি তখনই আপনি ওয়ার্ড অ্যাসাইনমেন্টে যাবেন, আর কিছু না। সেলিম ভাই, আমি আপনার সাথে একটা লিংক শেয়ার করছি, আপনি এটা সবাইকে দিয়ে দেন। আচ্ছা সেলিম ভাই হয়তো চলে গিয়েছেন, কারণ ওই ইয়ের ব্যাপারে ভাইয়াকে হেল্প করতে হবে। তো আমরা দিয়ে দেন, এখান থেকে আমরা নিয়ে নিই, কপি করে ফেলি। ঠিক আছে, ওকে আপু লিভ করতেছি। আচ্ছা দাঁড়ান, লিভ করার আগে আপনাদের যা দরকার, আপনারা যেটা চেয়েছিলেন আমি সেটা দিয়ে দিই টু এভরিবডি। দেখি এভরিওয়ান ইন মিটিং। আর যারা যারা পাননি তারা বাকিদেরকে পৌঁছে দেবেন, এতটুকু প্রত্যাশা করছি। ঠিক আছে, আপু এটা কি চ্যাটে দিবেন? হ্যাঁ দেখেন। ও হ্যাঁ পাইছি। পেয়ে গেছেন? সবাই পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ আপু পাইছি। সুফিয়া আপু সবাই পেয়েছেন? মাহি ভাই, ইবান ভাই, আমজাদ ভাই, নিয়ামুল ভাই? জি জি আপু পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে রাখছি আপু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।